নমস্কার বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি একটি চাইনিজ ক্রাইম কমেডি অ্যাকশন মুভি সেকেন্ড লাইফ। শুরুতেই এখানে প্রথমে দেখানো হতে থাকে যে একজন পুলিশ অফিসারের ফিউনারাল চলছে। পরিবারের লোকজন, তার বিধবা পত্নী এবং আত্মীয় স্বজন সেখানে আছে। তার সহযোগী পুলিশ কর্মীরাও সেখানে উপস্থিত আছে। করে সেখানে একজন আন্ডারওয়ার্ল্ডের কুইং লং গ্যাং এর তার কিছুজন লোকেদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে যায়। এই লোকটা এবং তার কালো জিনিসপত্র পাকড় করার সময় সেই লোকটার প্রাণ গেছে, অর্থাৎ পুলিশ অফিসারের। এখানে পুলিশ অফিসারদের বলতে থাকে যে তাদের দেখতে খুবই জর্জরিত, একদম সহ্য করা যায় না দেখে। পরে মৃত পুলিশ অফিসারের পরিবারের কথা বলতে থাকে। পুরো পরিবারটাকে অনাথ করে দিয়ে পুলিশ অফিসার চলে গেল। এরাও তার বিধবা পত্নী, তাকে দেখে তার খুব দয়া হচ্ছে। সে সবেমাত্র গর্ভবতী হয়ে পড়েছে, এর মধ্যেই তাকে স্বামীহারা হতে হয়েছে। অফিসারের বিধবা পত্নীর উদ্দেশ্যে বলতে থাকে যে চিন্তা করতে না, যেহেতু এখনো জন্ম নেয়নি, সে যেন ঈশ্বর সবকিছু মনে করে নেয়, সেই পরিবারের গডফাদার হয়ে উঠতে চাইছে। কথাটা শোনা মাত্রই পুলিশ অফিসারের বিধবা পত্নীর মাথা গরম হয়ে যায়। এখানে একজন চাইনিজ ডাক্তার এবং মার্শাল আর্টের একদম এক্সপার্ট, সে লাফিয়ে উঠে একটা লাথি মেরে সেই গডফাদারের গলার মধ্যে তাকে একটা কিকেই শেষ করে দেয়। তারপরও সেখানে চিৎকার করতে থাকে, কটু কথা বলতে থাকে সেই গডফাদারকে। পরিবারের লোকজন তাকে সামলানোর চেষ্টা করতে থাকে, মনে করিয়ে দিতে থাকে যে তার সাথে সন্তানও আছে। একটা মানুষকে হত্যা করার দায়ে এখানে কোর্ট তাকে 20 বছরের শাস্তি দেয়। এখানে সেই বিধবা পত্নী পুলিশ অফিসার, জানা যায় তার নাম হচ্ছে এখানে লিয়াং। এখানে যেই মেয়েদের সাথে পুলিশের এখানে বন্দী আছে, সেখানে বলে একজন মহিলা আছে যে খুবই দিদিগিরি করে যায়। তার এখানে খুব জোর আছে গায়ে, সবার উপর সে রোয়াব দেখিয়ে যায় এবং সে তার নিজের দলও তৈরি করে নিয়েছে জেলে। সে প্রহরীরাও তাকে খুব একটা বেশি কথা শোনায় না। এখানে সকলকে টয়লেট পেপার বিতরণ করছে মতো প্রত্যেকটা মানুষের একটা মাসে 10টা টয়লেট পেপার রোল পাওয়ার কথা। সে এখানে প্রত্যেক ব্যক্তি এখানে কর্মের দিন অনুসারে টয়লেট রোল পেপারের মধ্যে থেকেও কিছু করে কাগজ দেয়। কিছু মহিলা যারা চালাকি করে তাকে কিছু টাকা দেয়, সে একটা করে গোটা রোল পেপার দিয়ে দেয়। তুমি প্রথমে একটা মেয়ে এই টাকা দিয়ে কাজ করলে সে তাকে পুরো একটা গোটা রোল পেপার দিয়ে দেয়। দ্বিতীয় মেয়েটা সেটা না করলে, কাজে বেশি পরিশ্রমও করেছিল সেই সব জানালে, এখানে পেপার রোল বিতরণ করছে, তার নাম এখানে হাং। প্রথমে খানিকক্ষণ চুপ করে থাকে মেয়েটার কথা শুনে। এখানে পুলিশ প্রহরীদেরও এই বিষয়ে রিপোর্ট করলে তারা চলে যায়। মিস্টার হাং তখন একটা গোটা টয়লেট পেপার রোল তার সামনে দেখিয়ে ঠিক আছে, তার যখন এতই দরকার সে নিয়ে নিতে পারে, কিন্তু পরক্ষণেই সেটা মাটিতে সে ফেলে দেয়। আইনে দাঁড়িয়ে থাকা মেয়েটি সেই টয়লেট পেপার রোলটা নিতে গেলে দুজন টিম মেম্বার তাকে বেধড়ক মারামারি করতে শুরু করে, তার সাথে মেরে মেরে খুব খারাপভাবে আহত করে। হাং তখন সেই মেয়েটির কাছে গিয়ে তার চুলের মুঠি ধরে বলতে থাকে, ম্যাডাম হাং, অর্থাৎ সে এখানে সব থেকে বেশি নিষ্পক্ষ, তো তার উপর কেউ কথা না বলে একটু টয়লেট পেপার দেওয়া হয়, তার মধ্যে থেকেও বাকিটা শেয়ার করে নেয়। তার যেহেতু এখানে বেশি প্রয়োজন, সে যেহেতু এখানে একা, আপনাকেই সে অনুপযোগী করে তুলেছে। ওখানে এখানে দেখা যায় যে লিয়াং চলে আসে আর বলতে থাকে, টয়লেট রোল পেপারটা জলে পরে একটু ভিজে গেছে, ঠিক এটাকে যদি শুকিয়ে নেওয়া যায় সেটাকে ব্যবহার করা যেতে পারে। আর খাওয়া আহত মেয়েটি তাড়াতাড়ি লিয়াং এর পেছনে চলে যায়। হাংকে এখানে তার টিম মেম্বার বলতে থাকে সেই মহিলা একটা লাথিতে সেই আন্ডারওয়ার্ল্ডের গডফাদারকে মেরে দিয়েছিল। এখানে লিয়াংকে খুব ধমকানোর চেষ্টা করে যে সে কি এখানে ভার্জিন মেরি, নিশ্চয়ই জানে না কি করে মরতে চলেছে সে। কথাগুলো শুনেই সেই রুমের মধ্যে থাকা মেয়েরা ভয় পেয়ে পালিয়ে যায়, কি প্রহরীরাও পালিয়ে যায় হাঙের চিৎকার শুনে। হাঙের টিম মেম্বাররা এখানে লিয়াং এর উপর হামলা করা শুরু করে, কিন্তু সে সকলকে ডিফিট করে দেয়। কেউ এখানে একা লিয়াং এর সঙ্গে পেরে ওঠে না। হাং তখন এখানে বলতে থাকে যে এক এক করে কেন যাচ্ছে, সকলে একসাথে যেন তার উপর হামলা করে। একটা রুমের মধ্যে ছিল, সেই রুমের মধ্যে মেয়েগুলো ঢুকে তাকে মারার চেষ্টা করতে থাকে। লিয়াং অন্য রুম দিয়ে বেরিয়ে তার সামনে চলে আসে, বাইরে দাঁড়িয়ে সেই বোকা মাররত মেয়েগুলোর দিকে তাকিয়ে হাসতে থাকে। পরে এখানে হাং টয়লেট রোল পেপারে ট্রলি নিয়ে এখানে লিয়াং এর উপর হামলা করতে পা দিয়ে ধাক্কা মেরে সেটাকে থামিয়ে দেয়। ফলত টয়লেট পেপার গুলো উপরে হাওয়ায় উড়ে যায়। জলে পড়ার হাত থেকে এখানে লিয়াং সেগুলোকে বাঁচিয়েও নেয়, নিজের মধ্যে সবকটাকে ক্যাচ করে নিয়ে। হাং এখানে নিজের বসে থাকা চেয়ার নিয়ে তাকে মারতে গেলে এখানে সেটাকেও ডিফিট করে নেয় এবং তার হাত ধরে নিয়ে এর ভারী শরীরের মধ্যে ভালো করে ম্যাসাজ করে দেয়। থেরাপির মতো এখানে সে খুবই আরাম বোধ করে। মেয়েরাও এখানে অবাক হয়ে যায়। এখানে হাঙের কানে বলে যে 30 বছর বয়স হয়ে গেছে, এখানে হাঙে এখনো ঠিকঠাক শেপের মধ্যে নেই, তার শরীরেও অনেক ব্যথা বেদনা আছে, সে কথা দিচ্ছে সে ঠিক করে দেবে। এখানে টয়লেট পেপার ইউজের কথা, সেটা প্রত্যেকের জন্য সমান, এখানে পরিশ্রম করছে এবং হিসেব অনুযায়ী সেভাবেই তারা সকলে সঠিকভাবে পাবে। সেখানে তখনই পুলিশের প্রহরীর মহিলারা চলে আসে, হচ্ছে শুনেছে অন্য প্রহরীদের থেকে। মারামারিরত মহিলারা সেখানে শান্ত হয়ে যায়, কিন্তু এখানে দেখা যায় লিয়াং যেহেতু গর্ভবতী, তার ওয়াটার ব্রেক হয়ে গেছে। এখানে বাকি পুলিশ কর্মীদের বলতে থাকে যে তার ওয়াটার ব্রেক হয়ে গেছে, তাকে এখনই নিয়ে যাওয়া উচিত, ডেলিভারির সময় চলে এসেছে। এখানে পুলিশ এবং বাকি জেলের মহিলারা মিলে লিয়াংকে জেলের হাসপাতালে নিয়ে চলে যায়, যেখানে সুস্থভাবে এসে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। এখানে পুত্র সন্তানের সামান্য প্রবলেম চলে আসে। জন্মের প্রাথমিক 3 মাস সে ঠিক মতো চোখে দেখতে পায় না, কারণ তার মা গর্ভাবস্থাকালীন এত মারামারি করেছে। এই এফেক্ট বাচ্চাটার চোখের উপর পড়ে
করে যায়। ছেলে হওয়ার পর এখানে এর সাথে থাকা বাকি মহিলারা ভাবে খুশি হয়, কারণ সে এখানে সকলের মন জয় করে নিয়েছে, সকলে একসাথে বন্ধু হয়ে ওঠে। এদিকে দেখা অনেক দিনে টাইম স্কিপ হয়ে গেছে। উই নামে একজন ছেলে একজনের পিঠ ঘষতে ঘষতে বলতে থাকছে, যখন জন্ম নিয়েছিল তার মা নাকি পরে তাকে জানিয়েছিল সে অদ্ভুত রকম ভাবে বিদ্যুৎ চমকেছিল এবং রাস্তা পুরো খালি হয়ে গিয়েছিল। ভবিষ্যৎবাণী করেছিল যে ভবিষ্যতে সে খুবই সমৃদ্ধ হবে, একজন মানুষ হাজার মানুষকে নিয়ন্ত্রণ করবে। মা তাকে জানিয়েছিল যে যা ইচ্ছা করুক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা যেন ভুল পথে না করে। স্নেহ ব্যক্তি তাকে জিজ্ঞেস করতে থাকে তার মা এখন ওই বলতে থাকে যে সে জানে না। এখানে মায়ের দুধ ছাড়ার আগেই তারা আলাদা হয়ে গেছে। ওই থেকে সার্ভিসরত ব্যক্তির নাম এখানে চ্যাংমেং, আসলে সেই কুইংলং গ্যাং এর যে প্রথমেই মারা গিয়েছিল তার ছেলে, সেও এখানে একজন গ্যাংস্টার। এর উপর তখনই বিরোধী পক্ষের লোকেরা হামলা করে দিলে ওই এখানে নিজের জীবন বিপন্ন করে মারামারি করে রক্ষা করে তাকে, কারণ সে এখানে মার্শাল আর্টে দক্ষ। মেংয়ের এখানে প্রাণ রক্ষা পেলে সে আগুইকে কিছু মুঠো টাকা দিয়ে থাকে, এরপর থেকে সে তার সাথে কাজ করবে। আগামীকাল রাতে নৈশভোজের জন্য সে তাকে ইনভাইট করছে। এখানে তাকে বস বলে সম্বোধন করলে চ্যাংমেং বলে এখন থেকে তারা ভাই। পরে দেখায় যে আগুই চলে এসেছে সেই চ্যাংমেং এর কাছে, ছেলের সাথে বসে তারা নৈশভোজ করে। আগুইর এত শক্তিকে নিজের উদ্দেশ্যে ব্যবহার করার জন্য চ্যাংমেং তার দলের একজন মেম্বার বানিয়ে নেয়। পান স্ট্রিটের সমস্ত দায়িত্ব তাকে দিয়ে দেয়। আবার দেখানো হতে থাকে যে ওই চলে এসেছে অন্য একজন টিমের লোকের সেই সাপান স্ট্রিটে ডিল করতে, নাম এখানে মাফু। একসময় চ্যাংমেং এর এই দলের মেম্বার ছিল। ওর সাথে থাকা চ্যাংমেং এর দলের একজন মেম্বার আবিন বলে লোক মাফুর সাথে কথা বলতে গেলে সে তাকে মারামারি করে সরিয়ে দেয়। ওই এসে তখন মাফুকে বলতে থাকে যে ছোটদের ওপর কেন সে হাত তুলছে, কোন বয়সে বড়, কর্মে সব দিক থেকে বড়, উচিত ছোটদের জায়গা ছেড়ে দেওয়া। মাফু এখানে বলতে থাকে সে এখানে জীবনও ছেড়ে দিতে রাজি আছে, কিন্তু এখানে আগুই কি তার থেকে এটা জিজ্ঞেস করার সাহস রাখে, তাকে তার জন্য প্রাণ দিতে হবে। ওই দুতরফে রেডি করে ওঠে যে বচসা বাঁধতে থাকলে আগুই বলতে থাকে সিঙ্গেল হ্যান্ড দ্বন্দ্ব যুদ্ধ করে দিতে বলে লড়ে মরা থেকে বেটার হয় যে মাফু শুধুমাত্র আগুইয়ের সাথে লড়ুক। ভাবে একটা ফোন বুথের মধ্যে আগুই এবং মাফুর মধ্যে মারামারি শুরু হয়ে যায়, আর শেষে আগুই এখানে তাকে ডিফিট করে দেয়। সেই ফোন বুথ থেকে চ্যাংমেংকে কল করে কথাটা সবটা জানিয়ে দেয়। এই দীর্ঘদিন কাজ করতে থাকার জন্য আগুই এখানে মেংয়ের একেবারে রাইট হ্যান্ড হয়ে ওঠে। সমস্ত রকমের জায়গায় তার সাথে যাওয়া আসা করতে থাকে, সাথেই তার ওঠা বসা হতে থাকে। নাইট ক্লাবে নিয়ে গিয়ে সেখানে চ্যাংমেং বেঁধে রাখা ব্যক্তিকে দেখিয়ে বলতে থাকে মানে তার ব্যবসার খুবই ক্ষতি করতে থাকে, লুকিয়ে লুকিয়ে ধরা পড়েছে এবং নতুন বন্দুকটি এনেছে সেটা যেন আগুই তার উপর ব্যবহার করে তাকে দেখিয়ে দেয়। ওই কথা মতো সেটাই করে, সেই ব্যক্তিটিকে মেরে দেয়। পার্টি চলাকালীনই কোনো একজন ব্যক্তি এসে আগত এখানে আগুই চোখের মধ্যে কিছু দিয়ে দেয়, আর তার খুবই কষ্ট হতে থাকে। পরে দেখায় আবিন বলে ব্যক্তিটি ডাক্তারের থেকে জানতে চায় যে কি হয়েছে, কি এখানে সুস্থ হতে পারবে কিনা। উত্তরে ডাক্তার সোজাসুজি জানিয়ে দেয় তারা প্রচুর চেষ্টা করেছে, কিন্তু তার হয় চোখ কোনোদিনই ঠিক হবে না, অর্থাৎ সেখানে চিরকালের মতো দৃষ্টিশক্তি হারিয়েছে। এই কথাগুলো আগুইকে জানালে সে খুবই রাগারাগি করতে থাকে, কাঁদতে থাকে। একা হওয়ার পর কেঁদে কেঁদে মনে করতে থাকে যে একজন বয়স্ক লোক তাকে বলেছে যদি শুধুমাত্র ভুল পথে গিয়ে কাজের জন্য বাইরে যায় বা আনন্দ করার জন্য বাইরে যায় তার ফলাফল কখনই ভালো হয় না। জিনিসটার উপলব্ধি সে জীবনে এখন করতে পারছে। একে দেখায় সামান্য সুস্থ হওয়ার পর আগুই আবার চলে এসেছে চ্যাংমেং এর কাছে। চ্যাংমেং এর আঙ্কেল চ্যাংমেংকে জানায় যে ব্যক্তির জন্য চ্যাংমেং এর বাবার মারা গিয়েছিল, তার হত্যা হয়েছে, কিছুদিনের মধ্যে জেল থেকে ছাড়া পাচ্ছে। এখানে সেই মহিলাকে তাকে শেষ করতেই হবে, এখানে তার গ্রুপ ভেঙে যাবে এবং আন্ডারওয়ার্ল্ডে বদনাম হয়ে যাবে। কেউ এখানে তাকে কখনোই মান্য করবে না বা ভয় পাবে না। এই মহিলার এতই শক্তি আছে সে এখানে তাকেও শেষ করে দিতে পারে। মাসের মধ্যে তাকে এই কাজটা করতেই হবে। এখানে দায়িত্বটাও আগুইয়ের ওপর দিয়ে দেয়, সহযোগী হিসেবে আবিনকে দিয়ে দেয় তার সাথে। দৃশ্যে দেখানো হতে থাকে যে ডাক্তার লিয়াং এখানে ছাড়া পেয়েছে 30 বছর বাদে জেল থেকে। প্রহরীরা এখানে তাকে শুভেচ্ছা জানিয়ে বলতে থাকে যেন তার ছোট ছেলে লিটল জেলির সাথে আবার দেখা করতে পারে, এই কামনাই তারা করে। সে সেখান থেকে বিদায় নিয়ে নেয়। এদিকে দৃশ্যে যে এখানে লিয়াং চলে এসেছে পুরনো ডাক্তারখানায়, যেটা সে 30 বছর আগে চালাত। এখানে এখন হাং চালায়। সে কিছুদিন আগে খানা থেকে মুক্তি পেয়েছে এবং তার কোনো থাকার জায়গা ছিল না, পরিবার পরিজন ছিল। লিয়াং তাকে তার সেই ওষুধ দ্রব্যখানা ভালো এবং কাজের জন্য লাগিয়ে দেয়। একে অপরের কেউ নেই, তারা একসাথে থাকবে ঠিক করে। ডাক্তারখানার ভালোভাবে দেখভাল করার জন্য এখানে লিয়াং ধন্যবাদ জানায় হাংকে। হাং উঠলে বল এখানে সে তাকে দিয়ে শেষ করতে পারবে না, এর ভেতরেও তাকে সে তার শরীরের বেদনা থেকে মুক্তি দিয়েছিল। থেকে এখানে ছাড়ার পরও মাথা তুলে বাঁচার জন্য সে তাকে ডাক্তারখানার পুরো দায়িত্ব দিয়ে দেয়। সত্যি কথা বলতে এই ডাক্তারখানা খুবই ভালো চলে, এখানে ফিজিওথেরাপি এবং ওষুধ বিতরণ দুটোই খুব ভালো চলে। ইয়াং এখানে হাংকে জিজ্ঞেস করেই বসে যে সে তার ছোট ছেলে লিটল জেলিকে খোঁজার জন্য দায়িত্ব দিয়েছিল, সে কি খুঁজেছে। এখানে তাড়াতাড়ি যেই কাস্টমার ছিল তাকে ছেড়ে দিয়ে সে কিছু জিনিসপত্র খোঁজাখুঁজি করে বের করে তাকে কিছু ছবি দেয়, যেটা
তার ছোটবেলার ছেলে জেলির ছবি ছিল। এখানে লিটিল জেলি 1 বছর পর্যন্তই তার মায়ের সাথে ছিল। এখানের নিয়ম অনুযায়ী তারপর তাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়ার কথা ছিল, সেখান থেকে কোনো ভালো দম্পতিকে দত্তক নিয়ে নিতে পারে। এখানে বলতে থাকে লিয়াংকে যে থেকে বেরোনোর পরই একেবারে চলে গিয়েছিল সেই আশ্রম এবং সেখান থেকে অনেক ইনফরমেশন পেয়েছে। আর ছেলে লিটিল জেলি যে জন্মানোর পর 3 মাস প্রাথমিকভাবে চোখে দেখতে সমস্যা হয়েছে, সে যখন বড় হচ্ছিল সে অনাথ আশ্রমে তখনও হয়েছিল চোখে কাপড় বেঁধে থাকতে হতো, কারণ তার দৃষ্টিশক্তিতে সমস্যা হতো। আশ্রমের ছেলেমেয়েরা তাকে সেখানে বুলি করতো তার অন্ধত্বের জন্য। প্রায়শই নাকি রাতে কেঁদে কেঁদে কাটিয়েছে অনেক দিন। আবার হাং এখানে এটাও বলতে থাকে কিন্তু মায়ের থেকে একটা ভালো গুণ পেয়েছিল যে সেও মার্শাল আর্টে খুব ভালো। এখান থেকে তার ছেলেকে নাকি একটা দেশি অর্থাৎ স্বর্ণকেশী দম্পতি অ্যাডপ্ট করেছিল। তারপর কি হয়েছে তারপরের থেকে কন্ট্যাক্ট সে নিয়ে ফেলেছে, তাই তারপরের বিষয়ে সে জানে না বলে, কিন্তু সে তারপরও পুলিশ স্টেশনে রিপোর্ট করে এসেছে এই বিষয়ে। লিয়াংকে এখানে অপেক্ষা করতে হবে, সে আর কিছু করতে পারবে না। পুলিশ এখানে তার ছেলেকে খুঁজে এনে তাকে ঠিকই দেবে। লিয়াং এখানে আফসোস করে হাংকে বলতে থাকে তার ছেলের জন্য যা হয়েছে তার জন্য সেই দায়ী। সেদিন রাগের বশে সেই লোকটাকে হত্যা না করলে জেলে যেতে হতো না, তার ছেলেকে জেলে জন্ম নিতে হতো। ফ্ল্যাশব্যাকে দেখানো হতে থাকে বছর হয়ে যাওয়ার পর জেলের ওয়ার্ডেন এখানে লিয়াংকে এই কথা বলতে, যেহেতু 1 বছর হয়ে গেছে এরপর তাকে ছেড়ে দিতে হবে, এ তো তার মায়ের সাথে বিনা অপরাধে জেলে বড় হতে পারে না। প্রহরীরা এখানে লিয়াংয়ের থেকে বাচ্চাকে নিতে ভগবতী মাসুলভ আচরণে সে এখানে প্রহরীদের পিটিয়ে দেয়, বাচ্চাকে দিতে চায় না। জেলের ওয়ার্ডেন এখানে তার সাথে না পেরে মারামারি করে ইলেকট্রিক শক দিয়ে এখানে থামিয়ে দেয় এবং বাচ্চাকে তার থেকে আলাদা করে দেয়। পর লিয়াংকে এখানে জেলে আবার বন্ধ করে দিলে সে জোরে জোরে কান্নাকাটি করতে থাকে, বলতে থাকে সে স্বামীকে হারিয়েছে, বাচ্চাকেও হারাতে চায় না, তার আর কেউ নেই। জেলের ওয়ার্ডেন তাকে আবার সেই কথাগুলোই বলতে থাকে যে সে বাচ্চা, সে বিনা অপরাধে জেলে জন্মগ্রহণ করেছে। জেলেরও কিছু নিয়ম আছে অনুযায়ী 1 বছর পর্যন্ত বাচ্চা থেকে মাকে আলাদা করা যাবে না, তারপর তাকে কোনো অনাথ আশ্রমে দিতেই হবে। মায়ের সাথে বিনা অপরাধে সে জেলে বড় হতে পারে না। তাকে বেরোনোর পর সে যাতে তার সন্তানের সাথে রিউনিয়ন হতে পারে তার জন্য যেন সে প্রার্থনা করে। বলতে থাকে এরপর থেকে সে জেলে খুব ভালো ব্যবহার করেছিল, একটা দিনও এমন যায়নি, একটা রাতও এমন কাটেনি যখন সে তার ছোট ছেলে লিটল জেলির কথা ভাবেনি। ভালো নাম এখানে জিয়াও লিয়াং ফেন। এখানে লিয়াংকে জানাতেও ভোলে না যে একবার তার ছেলে মারামারি করেছিল, যে তাকে তোদের শোধনাগারে পাঠানো হয়েছিল, এখন সে বিশ্রাম করুক, এরপর আর তাদের কিছুই করার নেই। যা করার পুলিশরাই করবে, পুলিশরাই খুঁজে এনে তাকে ফেরত দিয়ে দেবে। এখানে মনে মনে হাংকে বলতে থাকে হাং এখানে যেহেতু তার লিটল জেলির মা না, তাই সে তার মতো চিন্তিত হতে পারবে না। সে তার জিয়াও লিয়াং ফেন অর্থাৎ তার লিটল জেলিকে সবসময় মনে করে, সবসময় তার জন্য চিন্তিত থাকবে। পরে দেখায় হাং তাদের জিংচু চাইনিজ ক্লিনিক বন্ধ করতে গিয়ে মেঙের দলের লোকেরা এসে ওপর প্লাস্টিক বেঁধে দিয়ে টানাটানি করে নিয়ে গিয়ে ভেতরে বেধড়ক মারতে থাকে, মেরে মেরে তাকে বেহুশ করে দেয়। দেখায় বাইরে আগুই আর আবিন উপস্থিত, যেহেতু এখানে চোখে দেখতে পায় না সে আবিনকে জায়গায় উপস্থিত সেই বিষয়ে জানতে চায়, বলতে থাকে যে ভেতরে গিয়ে সে যেন তাদের সাহায্য করে। আবিন বলে যে ভেতরে অনেক বড় ষণ্ডমণ্ড লোকগুলো আছে, সামলে নিচ্ছে, সে অন্যদিকে গিয়ে দেখছে। পরে দেখায় ভেতরে হাংকে পেটানো হলে একজন লোক বলতে থাকে এটাকে এমন ভাবে সেট আপ করো যাতে চুরি ডাকাতি হয়েছে মনে হয়। পরে তারা সেখান থেকে কিছু টাকা চুরি করে নেয়, জিনিসপত্র ভাঙচুর করে দেয়। কিন্তু বস্তা খুলে এখানে হাংয়ের মুখ দেখে একজন বলতে থাকে যে এই লোককে মারতে আসা হয়েছিল সে এখানে সেই ব্যক্তি না, এখানে তারা লিয়াং সিংচুকে মারতে এসেছিল। তারা নিজেদের মধ্যে বলা বলি করতে থাকে যে তারা ভুল ব্যক্তিকে যেহেতু মেরে দিয়েছে, আসল ব্যক্তি এখনো গোটা আছে, সেই কথাটা জানতে পারলে কোনোভাবেই তাদের ছেড়ে দেবে না। পরে দেখা এখানে লিয়াং তাদের সামনে চলে আসে, তাদের জিজ্ঞেস করে যে তারা কে এবং কি চায়, এভাবে মারামারি করছে কেন, হাংকেই বা এখানে তারা মেরেছে কেন। কিছু না বলে এখানে লিয়াং সিংচুরও শুরু করে দিলে আক্রমণ করে, ওখানে তাদের প্রত্যেককে ডিফিট করে এবং বেধড়ক মারে, পাল্লা দিয়ে ছুড়ে ছুড়ে ফেললে বাইরে পুলিশ এসেও তাদের ধরে নেয়। অন্তত নিরাময়ের জন্য এদিকে দেখায় অ্যাম্বুলেন্স উপস্থিত হয়ে গেছে। এদিকে দেখায় অন্ধ আগুয়ের কাছে গিয়ে আবিন বলতে থাকে নিশ্চয়ই স্বচক্ষে দেখতে পেরেছে যে মহিলাটা কতটা ডেঞ্জারাস, মার্সিলেস এবং পাওয়ারফুলকে সে একসাথে ডিফিট করে শুয়ে দিয়েছে। এদিকে দেখায় আহত হাংকে এখানে ডাক্তার নিয়ে যান। লিয়াং সিংচু খানিকটা সময় চেয়ে তার বন্ধুর সাথে কথা বলতে চাইতে থাকে, এখানে তাকে মারার জন্য লোকগুলো এসেছিল অথচ সে আহত হয়ে গেছে, তার খুব খারাপ লাগে, এখানে সাবধানে থাকে। হাং বলতে থাকে এরকম কত কি হয়েছে সেটা কোনো বড় ব্যাপার নেই, এখানে তার ছোট ছেলে লিটল জেলিকে অর্থাৎ লিয়াং ফেনকে দেখতে চায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবে। আমি থেকে কথা নেয় সে যেন ভালো থাকবে, সুস্থ থাকবে। পুলিশ খোঁজ খবর নিয়ে তার ছেলেকে তার কাছে আনে যেন তাকে অ্যাটেন্ড করতে পারে। কিছুই হয়নি, সে তাড়াতাড়ি চলে আসবে। আর লিয়াং সিংচুর কথাগুলো শুনে নিয়ে এখানে আগুই বলতে থাকে তাহলে একটা সহজ পথ তারা পেয়ে গেছে, তার ছেলেকে সে খুঁজছে। এখানে যতই হোক একজন বৃদ্ধ মহিলা এতজন মিলে তাকে মারতে পারলো। এখানে তার মুখ চেপে ধরে বলতে থাকে চুপ থাকতে, মহিলাটা শুনতে পেয়ে গেলে তারা লুকিয়ে আসতে পেয়ে গেলে সে তাদেরও ধুয়ে দিতে পারে। একটা বুথের মধ্যে লুকিয়েছিল আর তার পাশে একজন লোক লুকিয়েছিল, কিন্তু সেই মহিলা অর্থাৎ সিংচু এসে তাকেও দেখে নেয় এবং তাকে টোকা মেরে জিজ্ঞেস করতে থাকে তাদের বসকে কে তাকে পাঠিয়েছে। দিকে আবিন চেপে মুখ ধরে রেখে দেয় আগুইয়ের, সে কোনো কথা না বলতে পারে আর সেই বয়স্ক মহিলার সামনে না চলে আসে। এদিকে দৃশ্যে যে চ্যাংমে গাড়ি নিয়ে খানিকটা দূরেই দাঁড়িয়েছিল, মার খাওয়া একজন
ব্যক্তি এসে তাকে একেবারে তুতলিয়ে বাক্য গঠন না করেই এত ঘটনা সবকিছু বর্ণনা দেওয়ার চেষ্টা করতে থাকে। এখানে বলতে থাকে যে আস্তে কথা বলতে, শান্ত হতে সে কিছুই বুঝতে পারছে না। লোকটা তুতলিয়ে এমন বলতে থাকে, মহিলা ভয়ঙ্কর, একেবারে উঠতেও পারে, মারতেও পারে, তার গায়ে প্রচুর জোস্ক বলে তাকে একেবারে খাটো করা ঠিক হবে না। দেখায় রাস্তায় পেছন দিকে তাকিয়ে লিয়াং সিংচু ইকো ভয়েসে বলতে থাকে পরিবারের সমস্যাটা আবার কি হয়েছে, তাদের শান্তি হয়নি থেকে কখন তারা ঠিকঠাক উত্তর চায় আবার যেন চলে আসে দিয়ে দেবে। তারা যদি আবার সমস্যা তৈরি করে সেটা ভালো হবে না। সে দ্বিতীয়বার আবার জেল যেতে কখনোই ভয় পাবে না। দিকে দেখায় যে গাড়ির মধ্যে চ্যাংমিং ভয়ে এবারে মাথা চুলের মুঠি ধরে বলতে থাকে সে তাকে $1 ট্রিলিয়ন দেবে, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মহিলা ভয়ঙ্কর করে তার নিজের আঙ্কেলকে বলতে থাকে সে এত ভয় পেয়ে আছে, এত রেগে আছে, তারই বাড়ি পৌঁছানোর আগে সে যেন সেখানে আঙ্কেল মেরে দেয় কয়েকজন, এখান থেকে তাড়াতাড়ি বের করে তাকে যেন উদ্ধার করে। এদিকে দেখানো হতে থাকে আবিন আর আগুই মিলে স্টেশনে গেছে লিয়াং ফেনের বিষয় তথ্য যাবতীয় সংগ্রহ করার জন্য। এখানে নিজেকে জিয়াও লিয়াং ফেন বলে পরিচয় বলে যে সে অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, তাই ফেনে যে বড় হয়েছে কিন্তু অনেক বিষয় মনে করতে পারছেন, জানে তার জীবনের অনেক চেঞ্জেস হয়েছে। তার জন্য যে ইনফরমেশন গুলো দেওয়া হয় তাহলে তার সুবিধাই হয়। তার ঘর পরিবার জিনিসগুলো আবার খুঁজে পেতে চায়। পুলিশ মহিলা কর্মী তার উপর সন্দেহ করে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতে থাকে যে অরফেনেজের নাম কি ছিল, কোথায় অবস্থান ছিল, সে কত থেকে কত বছর সেখানে উপস্থিত ছিল। এখানে কোনো কিছুরই ঠিকঠাক উত্তর দিতে পারে না। কিন্তু তখন বুদ্ধি করে একটা পেন মাটিতে ফেলে দেয় এবং সেই মহিলাকে বলে কিছু হয়তো জিনিস পড়েছে। সে কম্পিউটার থেকে স্ক্রল করে করে নিজের ফোনে সমস্ত ইনফরমেশন নিয়ে নেয়, ছবি তুলে। আর মহিলাটি বলতে থাকে অরফেনেজে লিয়াং ফেন বড় হয়েছিল সেটার নাম হচ্ছে স্যাক্রেড হার্ট ওয়েলফেয়ার কমিটি। দিকে দেখানো হতে থাকে আগুই এখানে সাথে বসে সেই তথ্যগুলো নিয়ে কথা বলছিল। পুলিশ স্টেশন থেকে আবিন চুরি করেছে, এখানে পুলিশের পোশাকে দেখা যায়। আর আগুই এখানে সেই পোশাকে হাত দিয়ে বলতে থাকে একদম আসল মেটেরিয়াল মনে হচ্ছে, সে কোথা থেকে চুরি করেছে। আর আবিন বলতে থাকে তাকে এইসব বিষয়ে চিন্তা করতে হবে না, এইসব বিষয়ে সে সিদ্ধহস্ত। বলতে থাকে যে যে তথ্যগুলো পুলিশ তাকে দিয়েছিল সেগুলো কি তার মনে আছে। সেই বয়স্ক মহিলার সামনে গিয়ে ভুলভাল বললে বা সে নকল ছেলের নাটক করছে জানতে পারলে সেই মহিলা তাকে মেরে দেবে। বলতে থাকে সমস্ত ইনফরমেশন দেখে যে মাত্র ডেট অফ বার্থ ছাড়া বাকি সমস্ত জিনিসপত্রই আগুয়ের সাথে মিলে যাচ্ছে লিয়াং ফেনের। এখানে বাকি অ্যাক্টিংটা তাকে ভালোভাবে করতে হবে। এদিকে দেখানো হতে থাকে আবিন এখানে লিয়াং সিংচুর কাছে চলে এসে পুলিশের পোশাক পরে আর বলতে থাকে আপনি যে বিষয়ে রিপোর্ট করে এসেছিলেন আপনার বান্ধবী হাংকে দিয়ে হারিয়ে যাওয়া ছেলে খুঁজে পাওয়ার কথা হয়তো তারা পেয়ে গেছে এবং তাকে নিয়ে এসেছে। শুনে এখানে লিয়াং সিংচু ভীষণ খুশি হয়, জানিয়ে দেয় কিন্তু একটাই সমস্যা, সে চোখে দেখতে পায় না, সে গোটাই তার ছেলেকে ফিরিয়ে দিচ্ছে। কথাটা শোনা মাত্র এখানে লিয়াং সিংচু তাড়াতাড়ি করে ভেতরে চলে দূর পরে লিপস্টিক লাগিয়ে নিজেকে একটু ভালো করে তৈরি করে নিয়ে সে তার ছেলের সামনে আসতে চায়। এত দিন বাদে তার ছেলের সাথে রিউনাইট হচ্ছে। এদিকে দেখায় আগুই এবং লিয়াং সিংচু সামনাসামনি হয়ে কুশল বিনিময় করে। দিকে দেখায় লিয়াং সিংচু তার স্বর্গীয় স্বামীর ছবির সামনে তাকে অনেক ধন্যবাদ জানায়, তাকে আশীর্বাদ দিয়ে জন্য সে তার ছেলেকে আবার খুঁজে পেয়েছে। লিয়াং সিংচু আগুইকে বলে একটা ধূপ ধরাতে সে যেন তার বাবার ছবির সামনে বলে যে সে বাড়ি ফিরে এসেছে এবং তাকে ধন্যবাদ জানায়। সিংচুর গাইডেন্সে আগুই সেটাই করে। লিয়াং সিংচু এখানে আগুইকে জিজ্ঞেস করতে শুরু করে কোথায় থাকে, এই জায়গাটা থেকে কি অনেকটা দূর, তাদের পথে কতক্ষণ সময় লাগে। বলে সে যা তাকে প্রশ্ন করতে চায় ডিরেক্ট করুক। সিংচু বলতে থাকে তাহলে সে ডিরেক্টই প্রশ্ন করছে, এখানে তার সাথে থাকতে চায় কারণ সে এখানে তাকে টেক কেয়ারও করতে পারবে, যেহেতু চোখে দেখতে পায় না। ভালো করে গাইড করুক, প্রথম এসেছে সে কি খেতে পছন্দ করে তাকে বলুক, সে তার জন্য সমস্ত জিনিসপত্র কিনে আনতে পারে। আগুই বলে সে সমস্ত কিছুই খায়, সে যা ইচ্ছা চায় কিনে আনতে পারে। কথাটা শোনা মাত্রই তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে সিংচু বাজার করতে বেরিয়ে পড়ে। ওই ব্যাকগ্রাউন্ডে এখানে কথোপকথন শোনানো হতে থাকে আগুই এবং আবিন। এখানে তাকে বারবার বলে দেয় যে মহিলা কিন্তু ভয়ঙ্কর, খুব শক্তিশালী, সে যেন সাবধানে থাকে, রকমে যেন ফাইট না করে কারণ সে তার সাথে ফাইটে পেরে উঠবে। আগুই এখানে বলতে থাকে সে তার জন্যই তাকে দ্বন্দ্বযুদ্ধে নামাই, গোপনে পেছন থেকে তার উপর ছুরি দিয়ে আঘাত করবে। দ্বন্দ্বযুদ্ধে তুমি হেরে যেতে পারো কিন্তু লুকিয়ে থাকা তীরের ওপর নিশানায় সে একেবারে জানতেই পারবে না, দুম করে তার প্রাণ চলে যাবে। তুমি তার ছেলে হওয়ার নাটক করবে, ভালো সাহায্য সময় বুঝে তাকে শেষ করে দেবে। মানুষ যতই সে ক্যারাটে কুংফু জেনে থাকুক ঘরের বড় ছুরি দ্রব্যাদি তারা ভয় পায়। উনি দেখায় সেখানে আবার লিয়াং সিংচু ফিরে চলে এসেছে এবং জিজ্ঞেস করছে তার ছেলে বাড়িতে একা থাকবে, তার চিন্তা হবে, তাই সে কি তার সাথে বাজারে যায়। ওই তাড়াতাড়ি করে ছুরি লুকিয়ে বলতে থাকে হ্যাঁ কোনো অসুবিধা নেই, মুদিখানা দোকানেই তো তারা যাচ্ছে, তার সাথে আসছে। এদিকে দেখায় রাত হয়ে গেছে এবং মা ছেলে একের সাথেই বিছানায় শুয়েছে। এখানে চিন্তিত হয়ে বারবার বলতে থাকে লিয়াং সিংচু তাকে বারবার ছেলে বলা বন্ধ করুক, নাম এখানে আগুই, সে যেন তাকে আগুই বলেই ডাকে। লিয়াং সিংচু এখানে তাকে তার ছেলে ভেবে নিয়ে তো ঘটনা তার আসল নাম তাকে বলতে থাকলেও একবার সমস্যা হয়েছিল এরকম চোখে দেখানি সেটা বলতে থাকে। তাকে জিজ্ঞেসও করে সে যে এখন চোখে দেখতে পাচ্ছে না সেটা কি দিন আগের অ্যাক্সিডেন্টে হয়েছে। বাবার নাম, তার পরিবারের বিষয় বলতে থাকে। এখানে আগুই ভয় পেয়ে এবং বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়ার ভান করে আর লিয়াং সিংচু ঘুমিয়ে পড়েছে দেখে আর কিছু বলে না। ওনার আগে লিয়াং সিংচু একবার তার ছেলেকে শুধু বলে লিয়াং সিংচু ক্লিনিকে ডাক্তার, তার ছেলেকেও এরপর জিনিসপত্রগুলো শিখিয়ে দিয়ে দিতে চায়। ভবিষ্যতে সে এদিক ওদিক না ঘুরে ভরসায় না থেকে নিজে রোজগার করে ক্লিনিকটাও চালাতে পারে এবং নিজেকেও দায়িত্ব নিতে শিখে যায়। পরের দিনই দেখা একজন পেশেন্টের
স্টেশন উইকে দাঁড় করে দিয়ে পিঠের মধ্যে লিয়াং শিংচু ডেমনস্ট্রেশন দিতে থাকে কিভাবে সেই পেশেন্টকে ট্রিট করতে হবে, সেরকম ট্রিটমেন্ট তাকে দিতে থাকে। পেশেন্টকে সে এত ভালো ট্রিট করে যে পেশেন্টের মুখ দিয়ে শব্দ বেরিয়ে যায় আনন্দে। কাস্টমার চলে যাওয়ার পর এখানে লিয়াং শিংচু বলতে থাকা আকুপাংচারের যে বই আছে সেটা তাকে পড়তে হবে, এই নিয়ে চিন্তা করতে হবে না, কারণ ব্রেন লিপিগুলোর উপর সে খোদাই করে দিয়েছে, অনুভব করে করে পড়তে পারে। সে একটু বিস্তৃত বর্ণনা দিতে থাকে যে 300টার বেশি অ্যাকুপাংচার সুইচ আছে মানব দেহে, চালু করতে হবে, কোনটা চালু নেই সমস্ত জিনিসপত্র বুঝে তারপর হাত দিতে হবে। এখানে সাফ সাফ জানিয়ে দেয় যে সে শিখতে চায় না। লিয়াং শিংচু বলে যে কোনো চাপ নেই, আস্তে ধীরে সে শিখতেই পারবে, ভবিষ্যতে হয়তো এই জিনিসগুলো সে অন্যভাবে উপযোগী লাগাতে পারবে। ওই এখানে জিজ্ঞেস করে বসে লিয়াং শিংচু থেকে যে এমন কোন অ্যাকুপাংচার প্রেসার সুইচ পয়েন্ট আছে যেটা প্রেস করলে মানুষ মরে যেতে পারে। শিংচু বলে যে যে কোনো পদ্ধতি মানুষকে রক্ষা করার জন্য হয়, বাঁচানোর জন্য হয়, প্রাণ নেওয়ার জন্য না। বলতে থাকে এক্ষুনি তো সে বললো যে কোনো চাপ নেই, তাহলে সে তাকে এত প্রেশার কেন দিচ্ছে, সে এই কৌশলগুলো কেন শেখাচ্ছেন। সাথে সাথে এখানে লিয়াং শিংচু তাকে দেহে 10টা সব থেকে বেদনাদায়ী প্রেশার পয়েন্ট ড্যাক্স করে লিয়াং শিংচু বলতে থাকে যে তাড়াহুড়ো করার কিছু নেই, সে আস্তে ধীরে শিখতে থাকতে। মধ্যাহ্ন রেখা 12টা আছে, এটা 12টা বাজার মতো অনুরূপ দেখতে। বোঝো, পুরুষরা সব বলতো 70% ফিজিওথেরাপি এবং 30% ওষুধ দিয়ে মানুষকে নিবারণ করা উচিত, ভারসাম্য বজায় থাকে। পর লিয়াং শিংচু বক্সের মধ্যে কোন ওষুধ রেখেছে সেটা গায়ের পর্যন্ত লেভেল করে রেখেছে ব্রেল পদ্ধতিতে। অন্ধদের লেখনী বোঝার জন্য প্রণালী। বলতে থাকে ভালোর জন্য করা ওষুধ এদিক ওদিক হয়ে গেলে বেশি কম সেটা হত্যাও হয়ে যেতে পারে, সাবধানে ওষুধপত্র চুজ করতে হবে, এগুলোর ব্যবহারও তাকে জানতে হবে। ওই জানায় ঠিক আছে, তাকে এখন ঘরে চলে যেতে। সে এখানে ব্রেল পদ্ধতির জিনিসপত্র চেক করবে, পড়বে, গন্ধ নিয়ে মনেও রাখবে। লিয়াং শিংচু সেভাবে ঘরের মধ্যে একটু বিশ্রাম নিতে চলে যায়। পরে দেখা আগুই কল করে এখানে চ্যাংমেংকে বলতে থাকে তার লিয়াং শিংচুর ক্লিনিকে সে ঢুকে পড়েছে, মানে ভালো মতো ছেলের নাটক করছে আর সে তাকে ভরসাও করছে। সেদিনের মধ্যে সে তাকে মারার পদ্ধতি পরিকল্পনা শুরু করবে। মেং জানা এখন আপাতত তার সাথে একটু মিলেমিশে থাকবে, আমার মতো বলে জানিয়ে দেবে কখন বয়স্ক মহিলাকে শেষ করতে হবে। জানিয়ে দেয় জার্মানির একজন বড় নেত্র বিশেষজ্ঞর সাথে তার কথা জানিয়েছে, সে তার চোখ ঠিক করে দিতে পারে। সপ্তাহে সে জার্মানি যাচ্ছে, গিয়ে কথাবার্তা বলে ঠিক করে নেবে। এখানে তাকে ধন্যবাদ জানায়, আর সে তাকে কি বলে ধন্যবাদ দেবে সেটাও বুঝতে পারছে না। জানা ধন্যবাদ দেওয়ার কিছু হয়নি, তারা ভাই হয়, কাজটা সাফল্যমণ্ডিতভাবে পূরণ করে। পরে দেখায় যে আগুই গ্যাসের পাইপ কানেকশন আছে সেটা খুলে দেয়, ঘরের মধ্যে গ্যাস ভর্তি হয়ে পরে সে বাইরে গিয়ে এখানে সিগারেট জ্বালিয়ে স্মোক করে সিগারেটটা ভেতরে ছুঁড়ে দেয় ঘরের মধ্যে। বিশাল বড় ধরনের একটা দুম করে ব্লাস্ট হয় আর আগুই বাইরে দাঁড়িয়ে হাসতে থাকলে এই জিনিসগুলো সে বাইরে দাঁড়িয়ে হেসে হেসে কল্পনা করছিল, সে করেনি এগুলো কিছুই। পরে এখানে দেখা যায় আবিন বলে ব্যক্তিটি তার কাছে চলে এসে জিজ্ঞেস করছে যে কি হয়েছে যে দাঁড়িয়ে সে এভাবে হাসছে। জিজ্ঞেস করে আবিন এখানে কি করছে, উত্তরে আবিন বলেছে চ্যাংমিং নাকি তার জন্য নেত্র বিশেষজ্ঞ দেখেছে, বিদেশ তাকে তার চোখ ফিরিয়ে দেবে। নিজের মুখ থেকে সিগারেটটা নিয়ে এর ভিতরে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে একপাশে গিয়ে সরে বসে আর বলতে থাকে ক্লাস কমপ্লিট হওয়ার পরই সে তার চোখ ফিরে পেয়ে যাবে। সেখানে সেরকম বড় দুর্ঘটনা কিছুই হয় না। জিজ্ঞেস করতে থাকে যে সে কি করার চেষ্টা করছিল, তুই বলে ব্লাস্ট হওয়ার কথা হলো না কেন। দুজনে ঘরে ঢুকে চেক করতে গিয়ে আগুই ঢোকার মুখে দুম করে দরজার মধ্যে বাড়ি ভেতরে গিয়ে চেক করে দেখে যে গ্যাস হয়নি, কারণ সে কোনো কানেকশনই নেই। আগে সে সমস্ত বিল নিয়ে গিয়ে আবিন তাকে দেয়, এগুলো নিয়ে গিয়ে দেখাতে থাকে শিংচুকে এবং জিজ্ঞেস করতে থাকে কতদিন ধরে সে বিল পে করেনি। তার কিছু গেস্ট এসেছিল, গরম জল দিয়ে পা হাত পাও ধুতে পারেননি, রাগারাগি করে চলে গেছে। দেখে রাতে দেখায় আবার আগুই লিয়াং শিংচুর পাশে এখানে ছুরি নিয়ে তার উপর হামলা করে। এখানে লিয়াং শিংচু এতটাই সিদ্ধ হয় ঘুমের মধ্যেও তাকে ডিফিট করে দেয়। ঘুমের ঘরেই বলতে থাকে যে সিস্টার হাং তার উপর আবার হামলা করে, সে আর বাড়াবাড়ি না করে সে যেন ঘুমিয়ে পড়ে। জিনিসগুলো কিন্তু সে অবচেতনেই বলে। দেখায় লিয়াং জিনচুকে খুঁজতে হাসপাতাল থেকে হাং ফিরে এসেছে। নাম ধরে এখানে ডাকাডাকি করতে থাকলে সে সাড়া দেয় না, একেবারে ঘরে ঢুকে আসে এবং ঘরে ঢুকে দেখতে পায় মধ্যে ছুরি নিয়ে লাও লিয়াং শিংচু ছেলের সাথে শুয়ে। সে জিজ্ঞেস করে সেইগুলো কি করছে, সে ছুরি নিয়ে বা শুয়ে আছে কেন, আর এই ছেলেটি কে, কি তার সেই হারিয়ে যাওয়া পুত্র সন্তান লিটল জেট জিয়াও লিং ফেন। লিয়াং জিজ্ঞেস করে যে কি হয়েছে, সে এত তাড়াতাড়ি কি করে হাসপাতাল থেকে ফিরে এল। নিজের হাতে চাকু দেখো অবাক হয়। পরে সে এখানে নিজের পাশে বসিয়ে বলতে থাকে যে পুরনো অভ্যাসটা ফিরে এসে ডাকাতের জন্য তার এরকম একসময় অভ্যাস হয়ে গিয়েছিল। এখানে প্রশ্ন করতে থাকে লিয়াং কি তার ছেলে ডিএনএ টেস্ট করেছে, অনেক আগেই বলে গিয়েছিল করতে। শিংচু উত্তরে বলে সে ভুলে গেছে, পরে তাকে যখন হাসপাতালে নিয়ে যাবে তখনই করিয়ে নেবে। বলে যে সে এখানে পুলিশ স্টেশন থেকে আসছে, স্টেশনে গিয়ে খোঁজ খবর নিয়েছিল, এরকম কোনো ছেলের কথাই সে খুঁজে পায়নি। পরীক্ষা না করে দেখলে এটা যে সে তার ছোট ছেলে লিটল জে আসল জিয়াও লিয়াং ফেন সেটা সে মানতে পারবে না। পরে দেখায় তিনজনে মিল মতো পর্দা টেনে বসেছে আর এখানে আগুইকে প্রশ্ন করতে থাকে। আগুই কথার অর্থ হচ্ছে
হচ্ছে এখানে ঘোস্ট বা ভূত। ছোটবেলা থেকে এভাবেই পরিচিত হয়েছে। ওর নাম এখানে গ্যারি। এখানে তাকে একের পর এক প্রশ্ন করা শুরু করে। ওয়েলফেয়ার কমিটিতে অর্থাৎ অনাথ আশ্রমে ছিল, কোথায় অবস্থিত ছিল, কষ্ট করে পুলিশ রেকর্ডের তথ্য মনে করে এখানে রেড হার্ট ওয়েলফেয়ার কমিটির কথা সে বলে দেয়। জিজ্ঞেস করে যে একসময় শুনেছি ওয়েলফেয়ার কমিটির ওয়ার্ডেনের থেকে এখানে সে এবং বাচ্চারা নাকি রাতে কান্নাকাটি করতো, কারণটা কি সে মনে আছে? আগুই অর্থাৎ ঘোস্ট বানিয়ে ঢপ মারে। কমিটির যে একজন ওনার ছিল খুব পোষ্য পছন্দ করতো কুকুর। তারা রাতে চিৎকার চেঁচামেচি করলে বাচ্চারাও জেগে যেত, ভয় পেয়ে যেত এবং কেঁদে উঠতো। বলতে থাকে তাহলে কি এটা সত্যি লিটল জেলি ফিরে এসেছে? হঠাৎ সে নিজের আবেগকে কন্ট্রোল করে নিয়ে থাকে। এখনো তার প্রশ্ন শেষ হয়নি, কারণ সে যদি সত্যি হয়ে থাকতে ছুরি নিয়ে কেন শুয়েছিল? ছুরি নিয়ে ঘুমানোর তো কোনো প্রয়োজন ছিল না। ছুরির তার কিসের দরকার ছিল? সমস্ত পর্দা খুলে দিয়ে এখানে লিয়াং শিংচু বলতে থাকে আগুইকে ব্যাপারটা বুঝতে হবে, কারণ হাং তার অনেক দিনের পুরনো বান্ধবী। এখানে তার সেফটি নিয়ে খুবই চিন্তিত। তার ছেলের সাথে সেফ আছে এই বিষয়টা হাংকে বোঝানো দরকার। আগুয়ের হাতে ছুরি ধরিয়ে দিয়ে বলতে থাকে সে যেন তার উপর হামলা করে। নিজের সেফ কতটা সেটা সে হাংকে দেখিয়ে দিতে চায়। কথা মতো সেটাই করা শুরু করে, কিন্তু এখানে তো সে যেহেতু অ্যাসাসিন, তাকে আসলভাবে মারার চেষ্টা করতে থাকে। তো চোখে দেখতে পায় না, আখরোটের কিছু খোলা ছড়িয়ে দেয়। সে পায়ের শব্দ হলে বুঝতে পারে। হাংকে বলতে থাকে যে তার দ্বিতীয় পদধ্বনি হলেই সে বুঝতে পারবে, ডিফিট করেও দেখিয়ে দেবে। লিয়াং শিনচু বলতে থাকে ঠিক আছে, কোনো ব্যাপার না, তাকে বেঁচেও দেখিয়ে দেবে এবং নতুন ট্রিক তাকে শিখিয়েও দেবে। এরপরে তাদের দুজনের মাধ্যমে দুর্ধর্ষ মারামারি শুরু হয়ে যায়। একটা আলমারির পেছনে লুকিয়ে গিয়ে সেখান থেকে লিয়াং শিনচুকে বলতে ভাই যে যা করছে সে যেন সাবধানে করে। আগুইকে এখানে মারামারি করতে থেকে তার সিরিয়াস মনে হচ্ছে। আগুইকে জানলা দিয়ে ফেলে দিয়ে এখানে লিয়াং বলতে থাকে এতক্ষণ লড়ার পর সে কি শিখতে পেরেছে কৌশল কিছু? বলতে থাকে সে এত তাড়াতাড়ি মারামারি করছে, সে কিছুই শিখতে পারছে না। আরো কিছুক্ষণ মারামারি করার পর এখানে লিয়াং শিংচু বলতে থাকে যে অনেক খেলাধুলা শেখা হয়ে পর এগুলো থামানো উচিত তাদের। এখানে লিয়াং কিন্তু মহিলা বলে সম্বোধন করে বলে যদি গার্ডস থেকে থাকে সে যেন তাকে সবকটা শেখাতে কৌশল পদ্ধতি। আবার তারা মারামারি করা শুরু করে। এখানে সিঁড়ি দিয়ে মেরে মেরে ফেলে দিল। এখানে একটা কাঁচি নিয়ে এসে বলতে থাকে যে মেনে নিয়েছে তারা ছেলে আর মা, সে নিয়ে চিন্তা করছেন। এখানে আবার হসপিটালে ফিরে যেতে চান। লাউলিয়াং শিংচু যদি তার জন্য একটু তাড়াতাড়ি রান্না করে দেয় ভালো হয়, খাওয়া দাওয়া করেই তারা বেরিয়ে যাবে। এখানে আগুইকে ডেকে বলতে থাকে তাকে একটু ওয়াশরুমে ছেড়ে দিতে, তার হাঁটতে চলতে এখানে সমস্যা হচ্ছে। বলতে থাকে কিন্তু সে তো এখানে মেয়ে, তো যাওয়া উচিত। বলতে থাকে আগুই তো এখানে চোখে দেখতে পায়। বলতে থাকে কিন্তু তার নাক তো সংবেদনশীল। যেতে যেতে এখানে বুদ্ধি করে আসলে হাগুইয়ের খানিকটা চুল কেটে নেয় টেস্টের জন্য। পর এখানে লিয়াং কিন্তু রান্না করার সময় সেও মাথা থেকে আবার চুল কেটে নেয়। থাকে যেতে তার চুলে পাক ধরেছে, সে বয়স হয়ে গেছে। তার এখানে আবার বলতে থাকে শিনচুকে যে যখন তারা জেলে ছিল তখনও তারা একটু কম বয়সী ছিল করে মনে হয় কি তাড়াতাড়ি সময় যেন চলে গেল, তাড়াতাড়ি করে বৃদ্ধ হয়ে গেছে। এখানে লিয়াং শিনচু বলতে থাকে কোনো কিছু একদিনে হয়নি, আর অনেকগুলো বছর পেরিয়ে গেছে, প্রায় 30 বছর। এখানে তার স্বামী, পরিবার, সন্তান অনেক কিছু হারিয়ে ফেলেছিল কোনো প্রকারে। যেহেতু সে একজন মেম্বার অর্থাৎ তার সন্তানকে ফিরে পেয়ে চাইবে হাং যেন জিনিসটাকে নিয়ে বেশি মাতামাতি না কর। সময়গুলো চলে গেছে সেগুলো সে পেতে পারবে না জানে, কিন্তু সেগুলো পরিপূরণ করতে চায়। তার বয়স হয়েছে, কতদিন সে ছেলের সাথে থাকবে সেও জানে না। কথাগুলো শুনে বুঝতে পারে যে সে কি বলছে। ভেতরে সেও মনে আবেগ প্রবণ হয়ে আছে। দেখা আগুই এসে বলতে থাকে লিয়াং শিংচুকে যে আগে সে কখনো হারেনি ফাইটিং, প্রথমবার সে তার থেকে হেরেছে। এখন যেহেতু চাইনিজ মেডিসিনের জিনিসপত্র শিখে যাওয়ার পর কি তার থেকেও বেটার ফাইট করতে পারে। তো লাওলিয়াং শিংচু বলতে থাকে তার জন্য তাকে ভালো করে অধ্যবসায় করতে হবে, হলেই হয়ে যাবে। পর তারা একসাথে খেতে বসে রাতে নৈশভোজ। আগুই এখানে লাওলিয়াং শিংচু ওমেন বা বৃদ্ধ মহিলা বলে সম্বোধন করে। পরে দেখানো হতে থাকে আগুই মধ্যে সেই রেপ্লিকা নিয়ে করে ঘুমের মধ্যে প্র্যাকটিস করতে থাকে। লিয়াং এর সাথে সে শপিং করতে গেছে, কিনে দিচ্ছে এবং সে লজ্জা পাচ্ছে সামান্য। একটা বড় ছেলে আর তার মা তার জন্য অন্তর্বস্ত্র কিনছে। বলতে থাকে তার সামনে এত লজ্জা পেয়ে কিছু হবে না, সে তাকে জন্ম দিয়েছে। পরে দেখা যায় আগুন খুব ভালো মতো প্র্যাকটিস শুরু করে দিয়েছে। ডাক্তারখানা খুব ভালোভাবে চলতে থাকছে, অনেক নাম ডাকও হয়েছে। তার এক একটা সেশনের পরই এখানে লিয়াং শিংচু এর সিগনেচার নিতে শুরু করে এক একটা পেপারের উপর। দেখা আবিনও দেখা করতে এলে এখানে তার হাতের মধ্যে অ্যাকুপাংচার করে। এদিকে ঝিক বেরিয়ে যায়, চোখ উল্টে যায়। থেকে রিভিউ জানতে চাইলে এখানে কোনো কথার উত্তরই দেয় না। বলতে থাকে এতগুলো অ্যাকুপাংচার পয়েন্টে সে প্রেস করেছে, এর ফলাফল একটা ভালো হতেই হবে। এদিকে আবার রাত জেগে লিয়াং শিংচু তার ছেলের জন্য প্রত্যেকটা জায়গায় ব্রেলের মধ্যপত্র খোদাই করে রাখছে, তার অন্ধ ছেলের কোনো কিছুতে সমস্যা না হয়। ছেলে হাত ধরে বাইরে ঘুরতেও যাচ্ছে, ভালো সময় কাটাচ্ছে। লিয়াং শিংচু এখানে বলতে থাকে যে ছোটবেলা থেকে সে তার দেখভাল করতে পারেনি, কিছুই করতে পারে। যেহেতু যতদিন সে তার সঙ্গে থাকবে, বেঁচে থাকবে, তার হাত কখনোই ছেড়ে দেবে না। পরে দেখায় বাক্স খুলে এখানে বেস্ট ফ্রস্ট বলে এক ধরনের পদার্থ বের করে। অন্ধ থাকার জন্য সে সত্যি কোনটা দেখছে তার একটু গন্ডগোল হচ্ছে। সে এক ধরনের চা তৈরি করে নিয়ে যায় লিয়াং শিংচুর কাছে আর বলতে থাকে সে একটু হাঁচি দিচ্ছে, ঠান্ডা লেগে গেছে, তার জন্য সে এক ধরনের কাড়া তৈরি করে এনে খেলে সে একদম সুস্থ হয়ে যাবে। মনে ভাবতে থাকে এটাই এই বৃদ্ধ মহিলার শেষ দিন। ওষুধ প্রাণ করে নেওয়ার পর এখানে লিয়াং শিংচু বলতে থাকে যা যা ওষুধগুলো তার মধ্যে মিশিয়েছে ওগুলোর নাম, কিন্তু এই সাদা জিনিসটা কি সে বুঝতে পারেন। এখানে আস্তে করে বেস্ট ফ্রস্ট কথাটা বলে। এখানে লাওলিয়াং শিংচু বলতে থাকে যে
এটা বেস্ট ফ্রস্ট না, এটা হোয়াইট অ্যাকোনাইট। পরে কিছু দরকারি জিনিসপত্র, কাগজ, তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট পাস, স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট পাস, ওইকে সে এখানে বুঝিয়ে দেয়, বলে দেয় যে তাদের দুজনে বার্থডে হচ্ছে, এগুলোর পাসওয়ার্ড, কিছু রিয়েল এস্টেট যা তাদের নামে আছে, তা পারিবারিক সম্পত্তির সার্টিফিকেটও তাকে দিয়ে দেয়। এসবের মানে জানতে চাই লাওলিয়াং সিংচু বলতে থাকে কাস্টমারকে সেবা করার পর তাকে দিয়ে যে কন্ট্রাক্ট পেপারগুলো সাইন করিয়েছি, এগুলো রিয়েল এস্টেট ট্রান্সফার কন্ট্রাক্ট পেপার ছিল। তার বয়স হচ্ছে জানে না কতদিন বেঁচে থাকবে, ভাবে চাইবে না যে তার ছেলে চোখে দেখতে পায় না বলে পরনির্ভরশীল হয়ে পড়বে। যিনি সে এত কষ্ট করে তাকে পারিবারিক ডাক্তারখানা পরিচালনা করার কৌশল তাকে শিখিয়ে দিচ্ছে, ভবিষ্যতে সেইগুলো চালিয়ে রাখতে পারে। এখানে ভীষণভাবে ইমোশনাল হয়ে যাওয়ার বলতে থাকে তার ভয় লাগছে না একজন অপরিচিতর হাত কিছু সে এভাবে ওপেন দিয়ে দিচ্ছে, এই সমস্ত জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। লিয়াং সিংচু এখানে বলতে থাকে এগুলো তার জন্য অধিকার সূত্রে তারই পাওয়ার কথা, তার যেমন যখন প্রয়োজন হবে সেভাবে সে ব্যবহার করতে পারে। তার বয়স হচ্ছে, কোনো যদি রোগ চলে আসে সে যদি সব ভুলে যায়, সমস্যা হয়ে যায়, তার ছেলে তো জিনিসগুলো সামলে নিতে পারবে। কাল সে তার ছেলে থেকে দূরে ছিল হিসেবে কোনো কর্তব্য পালন করতে পারেনি। মানে একটু সে যেহেতু ভালো থাকছে তার সাথে, বয়স তো আরো বেড়েছে, চিরকাল তো সে থাকতে পারবে না। এখানে যেতে যেতে বলতে থাকে এখানে প্রয়োজনের তুলনায় বেশি ভেবে নিচ্ছে, যদি অর্থাৎ গ্যারি যদি এখানে মরেও যেখানে কোনোভাবে মরবে না সে কথা দিচ্ছে, যেন নিজেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবা বন্ধ করে। এখানে কোনো কিছুর জন্য তাকে দোষও দিচ্ছে না, ছেলের আলাদা জীবন আর তার ছেলের মায়েরও আলাদা জীবন, যেন সে হেঁটে না ফেলে। এদিকে দৃশ্য যে জেলে একবার তাকে ডাক্তার বলেছে সে আলঝাইমার রোগের এখানে প্রাথমিক স্টেজে আছে। থেকে বেরোনোর পরও একবার সে ছেলে আগুইকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিল এবং তার সেই রিপোর্টগুলো চেক করে জানিয়ে দেয় যে হ্যাঁ একদম সত্যি এটা। এখানে নিজেও একজন ডাক্তার, সে খুব ভালো মতো জানে মেডিকেল সায়েন্সে এখনো পর্যন্ত আলঝাইমার রোগের কোনো সলিউশন আসেনি বা কোনো ওষুধপত্র আসে, এমন কোনো ট্রিটমেন্টও নেই। জানতে চায় তার কি কোনো পরিবারের লোক আছে। করে লাওলিয়াং সিংচু বাইরের দিকে তাকাতে আগুই বসেছিল ডাক্তার, তাকে দেখে বলতে থাকে সে যেন কলোনির কমিটিকে জানিয়ে দেয় তার জন্য ন্যানির ব্যবস্থা করে দিতে, ওদের জন্য এই ব্যবস্থা থাকে। ধীরে ধীরে সে সামান্য জিনিস মনে রাখবে আবার ভুলেও যাবে, বেশি হতে থাকলে আস্তে আস্তে সে সবটাই ভুলে যাবে। একজন দেখভালকারীর খুব প্রয়োজন তার। দিকে দৃশ্যে দেখায় যে আবিনের সাথে দেখা করতে এসেছে এখানে আগুই, আর সে বলতে থাকছে যে সেই কাজটা আর কোনোভাবে করতে পারবে না। ফলে একটা সুযোগ ছিল যে সেই বয়স্ক মহিলাকে সে মেরে দিতে পারত, এরপর থেকে সে আর সেটা করতে পারছে না। এখানে তার ফোনে বস চ্যাংমেং আসতে থাকলে সে আবিনকে সেটা তুলতে পারে। চ্যাংমেং এদিকে দেখে যে কোনোভাবে রিসিভ করছে না আগুই তার আঙ্কেল যে তাকে সেই দায়িত্ব দিয়েছিল আবার হত্যাকারীকে ধরার জন্য, সেই বিষয়ে সে জানতে চাইছে, সেও তাকে কল করে যাচ্ছে। ওই থেকে কোনো উত্তর না পেয়ে সে তার লোককে বলিয়ে দিয়ে আমলে যে অন্য একজন সিরিয়াল কিলার মেয়ে আছে তাকেই দায়িত্ব দিতে, কোনোভাবে কাজটা শেষ হওয়া দরকার। এদিকে দেখায় এখানে আগুই মাফু বলে একজন ব্যক্তিকে দেখতে পেয়ে তার সাথে গিয়ে কথা বলে, এখানে তার চোট লেগেছে বলে মেঘের জন্য ভালোভাবে কাজ করতে পারছে না বলে সে তাকে তাড়িয়ে দিয়ে বলতে থাকে সে ভালো মতো কাজ না করতে পারলে তাদের ছেড়ে দেবে, মেরে ফেলবে, এটাই সব। এখানে তাদের অনেক কিছু জানে সিক্রেট, এখানে তার কুকুরের মতো বাঁচতে পারে। বলতে থাকে তারা সবাই এক টেবিলে বসে খেয়ে, বস তাদের সাথে কোনোভাবে এটা করবে না। এটা জানাতেও ভোলে না যে সে হয়তো কাজটা ঠিক মতো করতে পারছে না, তার জন্য সেদিক থেকে খবর পেয়েছে যে চ্যাংমেং একজন কিলার বা অ্যাসাসিনকে পাঠাচ্ছে তার লাওলিয়াং সিংচুকে মারার জন্য, যেন কেয়ারফুল থাকে। দেখায় এখানে আগুই অপেক্ষা করছে ডিসপেন্সারিতে, তখনই লিয়া বলে একজন মহিলা, সে ডাক্তার লিয়াং এর বিষয়ে জানতে জানায় তাকে ভলেন্টিয়ারের জন্য পাঠিয়েছে। কমিউনিটি বিষয়ে তারা নোটিশ দিয়েছিল জন্য টেক কেয়ারের প্রয়োজন আছে। লিয়াং সিংচুর কাছে লিয়া এখানে তার সমস্ত ইনফরমেশন নিয়ে তাকে দেখার সাথে এখানে ভালোভাবে বসে কথা বলতে থাকে। লিয়াং সিংচু এখানে লিয়ার থেকে জিজ্ঞেস করে যে তার হবি কি আছে। লিয়া জানায় যে তার খুব পছন্দ সাফ সাফাই করা। এটা দেখাতে থাকে সে যেহেতু এখানে অ্যাসাসিন অর্থাৎ কিলার, তার ভিকটিমকে কোনো পলিথিনের মধ্যে র্যাপ পলিথিনে এয়ার সাকশন করে তাকে দম বন্ধ করে মারে। সিংচু জিজ্ঞেস করে তার আর কি পছন্দের। লিয়া বলতে থাকে তার মেডিকেল ডকুমেন্টারি খুব পছন্দের, বিশেষত ওয়েস্টার্ন মেডিকেল ডকুমেন্টারি। দেখা ভিকটিমের ঘরে বসে তাকে খুন করার পর এখানে টিভিতে সে মেডিকেল ডকুমেন্টারি দেখে। সিংচু এটা শোনার পরই বলতে থাকে যে ওয়েস্টার্নের থেকে চাইনিজ বেশি বেটার, কেউ এখানে সিদ্ধ হস্ত তাকে বলবে কিছু টেকনিক যেন তাকে শিখিয়ে দেয়। ওই এখানে লিয়ার পাশে এসেই তাকে হঠাৎ করে শুকতে শুরু করে, তার সন্দেহ হচ্ছে এবং তার গা দিয়ে সে রক্তগন্ধ পায়। সিংচু তাকে এখানে বারবার সাবধান করতে থাকে। তারপর এখানে লিয়াং সিংচুর থেকে ওয়াশরুম ইউজ করবে বলে জিজ্ঞেস করে তাকে বলে দেয়, আর এখানে আগুই বলতে এটা তার দেখভাল করতে পারবেন। সিংচু বলে এই জিনিসটা তারও মনে হয়েছে কারণ তার বয়সটা একদম অল্প। সে মজা করে বলতে থাকে কিন্তু ছেলের বউ হওয়ার জন্য যথেষ্ট সুন্দরী। বলতে চায় এখানে তাকে কোনোভাবে ম্যাচমেকার হতে হবে, সব বিষয় সেই বৃদ্ধ মহিলার সাহায্য নেবে না। দেখে দেখায় লিয়া এখানে ওয়াশরুম টিটোট খেয়ে নিয়ে লিপস্টিক লাগিয়ে নেয় যেটার মধ্যে বিষ আছে। তারপরে এদিকে দেখায় যে আগুই ওয়াশরুমে চলে গেছে, লিয়াকে এক কোণে করে দিয়ে বলতে থাকে চেংমেংই তো তাকে পাঠিয়েছে তাই হত্যাকারী বলে সে তো দেখতে পায় না, সে সন্দেহ করলো কি করে। বলতে থাকে সে এত খুন করেছে হয়তো তার গা দিয়ে রক্তগন্ধ এখনো যায়নি, নিজেকে ভালো মতো ওয়াশ করেও আসেনি। পরে এখানে তাদের দুজনের মধ্যে বেধড়ক মারামারি শুরু হয়েছে, দুজনের মধ্যে এখানে মারামারি হতে থাকে কিন্তু এখানে আগুই লিয়াকে ডিফিট করে দেয়। জানতে চায় যে সে কি করতে চাইছে। ওই জানায় যে বসকে যেন সে জানিয়ে দিত মহিলার বিষয়টা সে দেখে নিচ্ছে, তাকে আর অন্য কোনো অ্যাসাসিনকে পাঠাতে হবে না। লিয়া বলতে থাকে এখানে আগুই এখনো এই জন্যই বেঁচে আছে, চ্যাংমেং তাকে একজনকে হত্যা করার জন্যই টাকা দিয়েছে। এদিকে দেখায় চারিদিক থেকে আওয়াজ পেয়ে
মেয়েদের সে পিক আপ করলে কোনোভাবেই থাকবে না। লিয়া জানায় উত্তরে যে তার কোনো সমস্যা নেই আর ছেলেরা ইনিশিয়েটিভ নিয়ে এটাই তার ভালো লাগবে বলেই সে দুম করে আগুইকে চুম্বন করে বসে। বিষ থাকার জন্য আগুই বেহুশ হতে থাকে। সে এখানে পুরোপুরি বেহুশ হয় না, চেতনা অবস্থাও দেখতে থাকে যে লিয়ার সাথে এখানে মারামারি শুরু করে দিয়েছে বৃদ্ধ মহিলা। লিয়া আর লিয়াং এর দুজনের মারামারি চলতে থাকলে এদিকে নিজের শরীরকে টেনে টেনে নিয়ে গিয়ে ডিসপেন্সারির ভেতরে নিয়ে যায় যেখানে কনট্রাস্টের জন্য পিনস আছে। দিয়ে কোনো রকমের সেই পিন ব্যাগটাকে মাটিতে ফেলে দেয় এবং পিনগুলো বের করে একটা সেই মুখ দিয়েই তুলে নিয়ে শরীরের পিন পয়েন্টে বেদনা দেয়। ব্রেনের সাথে তার দেহের কানেকশন আবার স্থাপন হয়ে যায় ঠিকভাবে। এদিকে লিয়ার বাঁধনে আটকে থাকা লাওলিয়ান সিনচু তাকে করতে থাকে, যেহেতু সে দেখতে পায় কোন বক্সে আঘাত করলে এখানে লিয়ার আহত হবে। সেরকম ভাবেই বক্সে আঘাত করতে থাকে আর লিয়ার এদিকে আঘাত লাগতে থাকে। সে আঘাতটা খুব জোরেই লাগে, লিয়ার পরে ছিটকে গিয়ে পড়ে। সে লিয়ার সামনে চলে আসে এবং কিছু আখরোটের খোলা তার সামনে ছড়িয়ে দেয়। কোন দিকে যাচ্ছে, কি করছে, তার মুভমেন্ট সে বুঝতে পারে। ওই এখানে লিয়াকে জানায় এই বয়স্ক মহিলার দিকে আর একবার হাত বাড়ানো কোনোভাবে বিনম্র থাকতে পারবে না। এদিকে দেখা আর একজন বিদেশি লোক চলে এসেছে। দেখে এখানে লাওলিয়াং সিনচু বলতে থাকে যে তাকে মাফ করে দিতে, তারা ওপেন নেই হেসে চারদিকের অবস্থা দেখে চলে যেতে এক্ষুনি বড় একটা ছুরি বার করে তাদের উপর হামলা করে। চ্যাংমিং লিয়াকে ছাড়া আরেকজন অ্যাসাসিনকেও পাঠিয়েছে। তাদের দুজনের মধ্যে আবার মারামারি শুরু হয়ে যায়। ব্যক্তিটি এখানে হেসে বলতে থাকে লিয়া একটা অন্ধ লোক এবং একজন বয়স্ক মহিলাকে সে সামলাতে পারছে না। শোনা মাত্রই আগুই দুম করে তার মুখে একটা ঘুষি মেরে বসে। এতে সেই অ্যাসাসিনের বোঝা হয়ে যায় যে তাদের গায়ে কতটা জোর আছে। বিদেশি অ্যাসাসিন খেয়াল করে যে মাটির মধ্যে রোডের অনেক খোলা পড়ে আছে, চলাচল করলেই তারা বুঝতে পারবে। এখানে পাখা চালিয়ে দেয় যাতে খোলাগুলো সরে যায়। লাওলিয়াং সিনচু এখানে ছেলে আগুইকে এখানে নিজের কাঁধে হাত ধরিয়ে ভর দিয়ে দেয় থাকে সে যেন তাকে ফলো করে। পর সে এখানে লিয়াকে সামলাতে থাকে আর যেভাবে গাইড করতে থাকে সেভাবে সেই বিদেশি অ্যাসাসিনকে মারতে থাকে। মারের এক পর্যায়ে এখানে বিদেশি অ্যাসাসিন মা আর ছেলের গায়ে পড়ে দুজনে মিলেই তার ঘাড়ে মেরে তাকে সরায়। পরে মা আর ছেলে সেখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে দৌড়তে থাকে হাঁপে, কিন্তু মাঝপথে এখানে আগুই মাথা ঘুরে রাস্তায় পড়ে যায় থেকে গ্যাজা বেরোতে থাকে কারণ বিষক্রিয়ার জন্য। পাশে লোকেরা সেই দৃশ্যটা দেখে অ্যাম্বুলেন্সে কল করা শুরু। তখন খেয়াল যায় লিয়াং সিনচুর তার দিকে দেখা হাসপাতালে উপস্থিত আছে। এখন আগে থেকে ভালো আছে আর ডাক্তার এখানে হাং আর লাওলিয়াং সিনচুকে বলতে থাকার মতো আনার জন্য বেঁচে গেছে। এটা কোনো ভেষজ ওষুধের বিষের ছিল, পেট ধুয়ে দেওয়ার জন্য কিছু সময় বিশ্রাম নেওয়ার পরে সে সুস্থ হয়ে যাবে। এখানে ছোটবেলার আসল লিটিল জেলি অর্থাৎ লিয়াংয়ের ছেলে জিয়াও লিয়াং দুইবার করে চেক করতে থাকে আগুয়ের সাথে। কথাটা তাকে বলতে থাকে যে কোনো কিছুই মিল সে খুঁজে পাচ্ছে না, আগের ছবির সাথে কিছু তো মিল থাকবে। লাওলিয়াং জিনচু এখানে বলতে থাকে কোনো সমস্যা নেই। দেখা আগুয়ের হুঁশ ফিরে এসেছে, বলতে থাকে তার কি হয়েছিল। বলতে থাকে তাকে লিয়া এখানে পয়জন করেছিল। বলতে থাকে এখানে কোনো সমস্যা নেই, সে কিছুদিনে ঠিক হয়ে যাবে। ওষুধপত্র নষ্ট করে টাকা খরচা করার জন্য কোনোভাবেই হবে না। লিয়াং বলতে থাকে এখানে সে এখনো তার মায়ের কথাই চিন্তা করে যায় ভাবে তার টাকা বাঁচানো যায়, যেহেতু অসুস্থ তার এখানে চেক আপ করা প্রয়োজন। এখানে লিয়াংকে বলতে থাকে যে এরপর আর যাই হোক সে যেন তাকে কথা হয়তো বেশি টাকা খরচ না করে, এবার এরকম কিছু হলে সে যেন তাকে হাসপাতালে না আনে। এই কথাটা শুনে বিভৎস রেগে যেমন ঠাস করে তাকে থাপ্পড় মেরে বলতে থাকে সে এখনো তাদের সামনেই আছে, কোনোভাবে বড় হয়ে যায়নি, সে বেশি কথা বলতে পারে না। দেখায় সেই প্যাটার্নিটি টেস্টের রিপোর্ট চলে এসে হাং কিছুক্ষণ আগে নার্সকে জিজ্ঞেস করেছি দুটো দিয়েছিল সেগুলোর পরীক্ষা হয়ে গেছে কিনা। এদিকে ওয়াশরুমে গেলে ওটা এখানে লিয়াং এর হাতে চলে আসে। এখানে চেক করে দেখে নেয় যে সে আসলে তার ছেলে না। লাওলিয়াং সিনচু এর জিনিসটা দেখে খুবই কষ্ট হয়। এদিকে হাং এসে তাকে প্রশ্নটা করলে সে এখানে মিথ্যে বলে দেয়। হাং বলতে থাকে এতদিন সে জিনিসটা নিয়ে খুব চিন্তা করেছে, তো তার খুব ভালো বন্ধু খারাপ সময় তার সাথে ছিল, সে ভীষণভাবে মন থেকে প্রার্থনা করেছিল যাতে সে তার ছেলেকে ফেরত পেয়ে যাক। ভালো হয়েছে সে তার ছেলেকে ফেরত পেয়ে গেছে, সে হাসপাতালে নিশ্চিন্তে থাকতে পারবে কিছুদিন, একেবারে সুস্থ হয়ে তারপর ডিসপেন্সারিতে ফিরছে। লাওলিয়াং সিনচু এখানে তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। দিকে দেখা এখানে আগুইকে নিয়ে ঘরের পথে ফিরে আসছে, কিন্তু সে আশেপাশে ঠিক জিনিসপত্র চিনতে পারছে না। অ্যালজাইমার রোগটা তার বাড়তে থাকছে। চ্যাংমিং আগুইকে কল করতে থাকলে সে কল রিসিভ করে। একটা সোনায় রেকর্ডিং মা আর ছেলে কথা বলছিল, যেখানে আগুইকে জানাচ্ছিল এখানে একজন কেয়ারটেকার থেকে তার ছেলের বউয়ের দরকার বেশি। মানে উত্তরে চ্যাংমিংকে বলতে থাকে সে ফেল করেছে কারণ তার লোকেরা সেখানে ঠিক মতো কাজ করেনি। এদিকে পথে যেতে যেতে দিক থেকে গাড়ি চলে আসে, কোনো রকমের শব্দ বুঝতে পেরে তাকে জড়িয়ে ধরে বাঁচিয়ে নেয়। এবার বলতে থাকে কিভাবে চলছে, তাদের তো বাড়ি যাওয়ার কথা দেখতে পায় না, সে তো জাননি এখানে ঠিকভাবে লিড করবেন। এখানে অ্যালজাইমারের জন্য অদ্ভুত আচরণ শুরু করে থেকে বাড়ি ক্লিনিক, তারপর এক মুহূর্তের জন্য আগুইকে সে হাজব্যান্ড ভেবে ভুল করে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলতে থাকে সে তো তার ছোট ছেলে লিটিল জেলিকে খুঁজছে। আগুই এসবের কিছুই বুঝতে পারে না। আগা 5 তলা লিয়াং অন্য পাশে একজন রাস্তার ধারে লোক
লোককে গিয়ে জিজ্ঞেস করতে থাকে সে কি তার ছোট বাচ্চাকে দেখে, বয়স এখানে বেশি না। উনি আগুই গিয়ে সেই লোকটার থেকে সরিয়ে বলতে থাকে সে তার ছোট্ট লিটল জেলিকে দেখেছে, মানে তাকে খুঁজে দিতে সাহায্য করবে। মেং এখানে আবার কল করে বলতে থাকে আগুই এক্সপ্লেনেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, সে এখন কোথায় আছে তাকে জানতে। এখানে লোকেশন জানিয়ে দিই, ক্ষণের মধ্যেই সেখানে লোক উপস্থিত হয়ে যায় আর লিয়াং শিংচু এবং আগুই এদের দুজনকে কিডন্যাপ করে নিয়ে যায়। দিকে আবার দেখায় গাড়ি থেকে নামিয়ে চ্যাংমেং এখানে লাও লিয়াং শিংচুকে বলতে থাকে মারবে, তার পরিবারকে শেষ করেছে তাই তো। লিয়াং এখানে সেই প্লাস্টিক ছিঁড়ে মুক্ত করে চ্যাংমেংকে একেবারে লোকটে ধরে গলা টিপে বলতে থাকে সে বুঝতেই পেরেছে এই কাজটা তার ছাড়া আর কারণ হতে পারে না, উনি যদি তার ছেলেকে ফিরিয়ে না দেয় তার থেকে খারাপ কেউ হবে না। আগুই এখানে তার কাছে তার পেছনে চলে সেখান থেকে চ্যাংমেংকে ধরে লোকেদের ভয় দেখিয়ে যেতে থাকে। উইকে বলতে থাকে যে পুলিশকে কল করতে। এখানে বলতে থাকে যে ওই মহিলাকে শেষ করে ওই বসের কথা মতো ছুরি বার করে তাকে মারতে গিয়ে তার হাত ধরে ফেলার বলতে থাকে সে এটা কি করছে, কেন করছে, কি হয়েছে তার। ওই প্রথমবার এখানে লিয়াং এর উপর ভারী পড়ে, টিপিট করে একদিকে চেপে ধরতে থাকে যে তার বসের কাছে সে যেন ক্ষমা চেয়ে না, হয়তো তার জীবন ছেড়ে দিতে পারে। আগুই ভেতরে ভেতরে ইমোশনাল হয়ে আছে, কোনোভাবেই চায় না যে তাকে ছেলে বলেছে আর যত্ন নিয়েছে সে মরে যাক। চ্যাংমেং পেছন থেকে এসে আগুয়ের হাতে লাথি মার, হাতে ধরে থাকা ছুরিটা এখানে লিয়াং শিংচুর পেছনে লেগে যায়। কোনো লিয়াং এখানে আগুইকে বলতে থাকে তারা এখানে তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে বা জোর করেছে, তাই সে জানে তার ছেলে কখনোই তার সাথে এরকম করতে পারে না। ওই এখানে তার কাছে মাফ চেয়ে নেয়, বলতে থাকে সে তাকে মিথ্যে কথা বলেছে, সে কোনোভাবেই তার সন্তান নয়। পরে লিয়াং নিজের সমস্ত শক্তি সঞ্চয় করে ধাক্কা মেরে ফেলে গ্যাং লিডার চ্যাংমিংকে এক ঘুষি মেরে হাওয়ায় উড়িয়ে ফেলে দেয়। গ্যাং মেম্বার্সরা ভয় পেয়ে যায় একজন বৃদ্ধ মহিলার এত শক্তি দেখে। লিয়াং আগুনের হাত ধরে তাকে নিয়ে যেতে বলতে থাকে আর ছেলে সে তাকে তার ছেলের হিসেবে গ্রহণ করেছে, কোনো সেটাই মানে। আর সে তাকে একটা কথা বলতে মানে সে যাই করুক সে যেন ভুল পথে সেই কাজগুলো না করে, ভুল কাজ যেন কখনো না করে। এই দুটো জিনিসই মানুষকে শেষ করে দেয়। আঘাতপ্রাপ্ত হয়ে থাকার জন্য সে বেহুশ হয়ে পড়ে। মেঙের লোকেরা মিলে তার জন্য একটা পাশে কবর খুঁড়ে তার মধ্যে চাপা দিয়ে দেয়। এখানে ভীষণভাবে খারাপ লাগে, কিন্তু মেং তার কাছে এসে তাকে এর মধ্যে তুলে দিয়ে বলতে থাকে যে বলেছে জার্মানির বিশেষ নেত্র বিশেষজ্ঞ চোখে সে চিকিৎসা করিয়ে তার চোখ ফিরিয়ে দেবে, কোনটাই হবে। আসছে মাসে সে যাচ্ছে, এখন বাড়ি গিয়ে বিশ্রাম নিক, বাকিটা সে দেখে নিচ্ছে। এখানে তার টাস্ক সফলভাবে পূরণ করেছে, এটা ভালো। সেখান থেকে চলে গেলে এখানে মেং তার এক ব্যক্তিকে ডেকে ছুরিটা দিয়ে এখানে লিয়াংকে আগুই মেরেছিল দিয়ে বলতে থাকে পুলিশের কাছে এমন ভাবে জিনিসটা দিয়ে আসতে সাহায্য, পুলিশ সন্দেহ করে এবং আগুইকে ধরে নিয়ে যায়, তার শাস্তি হয়। ওর চেংম্যাং এখানে লাও লিয়াং শিংচিউ ওর সামনে দাঁড়িয়ে ভেঙে তাকে বলতে থাকে তার বাবাকে মেরেছে, তাকেও মারার কত শখ, ফাইনালি তার পরিবারকে পুরো শেষ করে দিয়েছে। পরে সে তার কাকাকে কল করে এই ঘটনাটা পুরোটা জানিয়ে তুলে যায়। এরপর থেকে তার আসন পাকাপোক্ত হলো। ওয়ার্ল্ডে এরপর সবাই ভয় করবে, মান্য করবে। দিকে দেখা আগুয়ের মন একেবারে ব্যাকুল হয়ে উঠেছে। ড্রাইভারকে বলে যেখান থেকে তাকে আনা হয়েছিল সেখানে আবার তাকে ড্রপ করে দিতে। ড্রাইভার তার কথা মতো সেটাই কর থেকে এটাও জিজ্ঞেস করে না যে আশেপাশে কোন জায়গায় খোঁড়া হয়েছে। ড্রাইভার তাকে দেখিয়ে দিলে সে গিয়ে খোঁড়াখুড়ি করতে থাকে বৃষ্টির মধ্যে, আদা জল চারিদিকে ছড়াতে থাকে। লিয়াং এর সে কবর খুঁড়ে সে তার দেহ পায় না, এখানে প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। ডিসপেন্সারিতে ফিরে এসে বিছানার মধ্যে শুয়ে এতদিনের ঘটে যাওয়া ঘটনা স্মৃতি তার মনে পড়তে থাকে। প্রথমবার তার চোখে এখানে জল দেখা যায়, সে আবারও একা হয়ে গেছে। দিকে আস্তে আস্তে পরের দিন সকাল হয়ে গেলে শেষে আগুইকে ডাকতে থাকে এবং তাকে দোষারোপ করতে থাকে। সঙ্গে যে বৃদ্ধ মহিলা ছিল লিয়াং জিংচু বলে 48 ঘন্টা ধরে খোঁজ পাওয়া যাচ্ছে বা কারা পুলিশকে এই টিপটা দিয়েছে, তারা সেই চাকুটাও পেয়েছে যার মধ্যে ফিঙ্গারপ্রিন্টস আছে, দিয়ে সম্ভবত সে লিয়াং শিংচুর উপর হামলা করেছিল। তার প্রমাণ এখানে আগুইয়ের বিরুদ্ধেই দাঁড়াচ্ছে। এখানে তারা তাকে গ্রেফতার করতে এসেছে। এখানে পুলিশের সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। সেখানে সকলকে চমকে দিয়ে লিয়াং জিংচু চলে আসে। সে সামনে এসে বলতে থাকে সে একদম ঠিক আছে, একদম সুস্থ আছে। বলতে থাকে তাহলে কোনো কেসই হচ্ছে তার শরীরে, সে যেহেতু কিছু আঘাতে ছিল দেখতে পাচ্ছে না, পুলিশের সাথে তাকে একটু সহযোগিতা করতে হবে, তারা তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চেক আপ করাবে। ফর্ম হয়ে গেলে আর কোনো চিন্তার বিষয় থাকবে না। পরে আবার পুলিশ বলতে থাকে কিন্তু যেহেতু একবার সন্দেহ আছে আগুইকে তুলে নিয়ে গিয়ে একবার দেখতেই হবে, চেক করে রিলেট করা একটু প্রয়োজনীয় হয়ে গেছে। মানে দেখানে সেখানে হুট করে আবিন চলে এসেছে, নিজের ফোন কলে একজনকে ধরে রেখেছে, সাথে পুলিশের কথা বলিয়ে দেয়। সেই পুলিশ বুঝতে পারে যে সে একজন আন্ডারকভার পুলিশ অফিসার। এখানে তার র্যাঙ্ক যেহেতু বেশি, বাকি পুলিশরা তাকে প্রশ্ন করতে পারে না, তারা সেখান থেকে চলে যায়। তো এখানে আবিনকে জিজ্ঞেস করতে থাকে কি হচ্ছে, এই বৃদ্ধ মহিলা এখন এখানে কি করে আছে, তার যদি বেশি চোট লেগে থাকে তাকে যেন সে হাসপাতালে নিয়ে যায়। তখনই সেখানে লাউলিয়ান জিনচু এসে বলতে থাকে পরিচিতর মতো আগুইকে যে তার হাতে চোট লেগেছে, সংক্রমিত হয়ে যেতে পারে, তাহলে সে যেন তাকে একটু ভর্তি করে নিতে দেয়, হাতে তাকে সাহায্য করে দিচ্ছে। এদিকে দৃশ্যে দেখায় যে একজন কল করে চ্যাংমেংকে জানিয়ে দিয়ে তো মহিলা এখনো বেঁচে আছে। চ্যাংমেং রাগের মাথায় তার নিজের হাতে ফোনটা ভেঙে ফেলে। সে থাকা লিয়াকে বলতে থাকে যে এবার কাজটা তাকে সম্পূর্ণরূপে শেষ করতেই হবে। জিজ্ঞেস করে সঙ্গে কি থাকা সেই অন্ধ লোকটাকেও শেষ করতে হবে। মেঙের লোক তার কাছে এক ব্রিফকেস টাকা এনে দিচ্ছে, সেটা সরিয়ে দিয়ে বলতে থাকে এবারের বিষয়টা তার জন্য গিফট হবে। সেই মা ছেলের জন্য তার ইগো হার্ট হয়ে গেছে, সে কাজটা ফ্রিতে করে দিচ্ছে। এদিকে দেখায় আগুই আবিনকে প্রশ্ন করতে থাকে যেগুলো কি হল। বৃদ্ধ মহিলা তাকে ঠিকমতো চিনতে পারছে না কেন, তাকে জেন্টলম্যান বলে কেন সম্বোধন করছে। বলতে থাকে সেই বৃদ্ধ মহিলাকে ফোন অবস্থায় কবর থেকে বের
করার পর তার মধ্যে আমার পুরোপুরি চলে আসে। ও প্রাথমিক স্টেজে থাকার জন্য মাঝে মধ্যে স্মৃতি থাকছে আবার চলেও যাচ্ছে। এখানে বলতে থাকে যে চ্যাংমে বাবা যখন থেকে এইসব বাজে কাজ চালাতো, আন্ডারওয়ার্ল্ড ড্রাগস, ভূমিগত তস্করি, ট্রাফিকিং, ব্ল্যাক পার্টনারশিপও তৈরি করছিল, সমস্ত বিষয় নিয়ে সন্দেহ ছিল প্রথম থেকে। বাবা জিনিসগুলো সেই সময় শুরু করেছে, এখন এই জিনিসগুলো নিয়ে সে আরো বাড়াবাড়ি করছে। লিয়াং জিনচু হাজবেন্ড মারা গিয়েছিল তার বাবার জন্য, অর্থাৎ চ্যাংমেং এর বাবার জন্য। সেজন্যই প্রতিশোধ নিয়েছিল সেই লিয়াং জন্য। ছোটবেলায় পিতৃহারা হয় চ্যাংমেং, প্রতিশোধের জন্য এখানে অর্থাৎ গ্যারিকে এখানে সেই বৃদ্ধ মহিলা ফেলে সেজে পাঠিয়েছে। চ্যাংমেং এর জিনিসটা সে বুঝতে পারেনি, এখন শুধুমাত্র তার প্রতি অনুগত্যতা দেখাচ্ছে। শেষ হয়ে গেলে এখানে আগয়কে সে শেষ করে দেবে। এখানে বলতে থাকে আগয়ের উপর সে প্রথম থেকেই নজর রেখে চলেছে। মেঘের গ্রুপে সেদিন বাড়িতে আসার পর থেকেই সেখানে আন্ডারকভার পুলিশ অফিসার একজন, যেখানে যেখানে যেত ওখানে আবিদ তার ছায়া সঙ্গী হয়ে থাকতো। দুজনেই তার এত কাছে এসেছিল, তার বন্ধু হয়েছিল। প্রত্যেকটা জিনিস তার নখদর্পণে রেখেছিল ট্যাপ করে। পরে আবিদ চেয়ার নিয়ে তার সামনে বসতে গেলে থাকে সে তাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছে আবার নতুন ভাবে একজন বরিষ্ঠ পুলিশ অফিসার। ওই তখনই লাথি মেরে চেয়ারটা ফেলে দেয়, মাটিতে পড়ে গিয়ে বলতে থাকে সে পুলিশ কর্মীকে কোনোভাবে এভাবে অ্যাটাক করতে পারে না। বলতে থাকে সে তাকে মিথ্যে কথা বলেছে, ঠকিয়ে একজন ফেক পুলিশ কর্মী সে জানে। পরে আবিন আবার তারা মেরে বলতে থাকে অত্যাধিক বেশি কথা বলছে, সে একজন বরিষ্ঠ পুলিশ অফিসার, একদম সত্যি কথা। দিন ধরে চ্যাংমেং এর লোকেদের উপর নজর রেখে চলেছে। ওই যখন প্রথমবার স্লিক করে শেষ করতে চেয়েছিল লিয়াং, বাইরে দাঁড়িয়ে সেই পাইপলাইন কানেকশন কেটে দিয়েছিল। দ্বিতীয়বার যখন চ্যাংমেং এর লোকেরা তাকে কবর দিয়ে দিয়েছিল, ওর হাতে আঘাত পাওয়ার পরে চলে যাওয়ার পর সে ঘুরে সেখান থেকে লিয়াং সিংচুকে বের করে রেখেছে। তার জন্যই তারা দুজন বেঁচে আছে এখন। ঘর থেকে খোঁজাখুঁজি নাটক করে মিথ্যে গ্যাসের বিল দীর্ঘদিন ধরে জমা দেয়নি, এই বিলগুলো ওইকে আবিনই ধরিয়েছিল। এ যেন তার সাথে একটু সঠিকভাবে ব্যবহার করে। পুলিশ হওয়ার জন্য আগুই তার সামনে যা যা ব্যবহার করেছে, যা পাপ কাজে চ্যাংমেং এর সাথে জড়িত ছিল, তার জন্য আরামসে সে তাকে উদ্বাস করাতেই পারে। এটা কোনো বড় ব্যাপার না তার কাছে। এখানে ওর সাথে লিয়াং এর পেটার্নিটি টেস্ট করে দেখে প্রথমে নিজে চমকে যায়। সেও এতকাল ভেবে আসছিল যে মা ছেলে সত্যি, আসল টেস্ট দেখে বুঝতে পারে যে আসলে আগুই লিয়াং জিনচুর জৈবিক ছেলে না। ওই রাগের মাথায় এখানে আবিনকে বলতে থাকে সে পুলিশ, মানে তাকে ঠকিয়েছে, সে তাকে ভাই ভেবেছিল, তাকে এতগুলো মিথ্যে কথা বলে পর্যন্ত যা বলছে সে কিছুই বিশ্বাস করছে না। এখানে আগুইকে বুঝিয়ে আবার বলতে থাকে পর্যন্ত তারা যদি মা ছেলে নাও হয়, এটা তো মান লিয়াং তাকে কত স্নেহ কত যত্নে রেখেছে, কত ভালোবেসেছে, ভরসা করেছে। সে অসুস্থ, তার উচিত যে ছেলে না হয়েও ছেলের মতো তার দেখভাল করা। কথা বলতে সিচুয়েশন তাদের সকলের হাতেই বাড়ে। সে যদি এখনো চ্যাংমেং এর বিরোধিতা করে, সাথে সহযোগিতা করে উইটনেস হয়ে যায়, সেই যাত্রায় বেঁচে যাবে, মেঙেরও শাস্তি হবে। এটাও জানিয়ে দেয় যে টাকমতো ব্যক্তিটি ছিল মেঙের দলে মাফু বলে সব থেকে পুরনো, তাকে সে খুন করে দিয়েছে। মাফু যেরকম বলেছিল চ্যাংমেং কাউকে বাঁচিয়ে রাখবেন, ফুসাটে সেটাই করেছে। এখানে রাগ করলে আবিনকে বলতে থাকে তাহলে কি সে এখন দ্রোহী হয়েছে, বসকে ঠকিয়ে দেবে যে সে তাকে টাকা দিয়েছে, এত বিশ্বাস করেছে। ওকে গিয়ে তাহলে সে কি উত্তর দেবে? হাতে ব্যান্ডেজ করতে করতে বলতে থাকে আগুইকে যে খারাপ মানুষদের জন্য খারাপ কাজ করলো, মানুষজনের খারাপ হচ্ছে, তার পরলোকের বা ঈশ্বরের কথা মনে পড়ছে না। তারপর এখানে লাউলিয়াং সিংচু দুঃখ কষ্টের কারণ বল, কি কারণে এখানে তাকে স্বামী হারা হতে হয়েছে, এই বা কি কারণে প্রতিশোধ নিয়েছিল, মেয়ের বাবাকে হত্যা করেছিল। তারপর সে তার সন্তানকেও হারিয়ে ফেলে, যাকে সন্তান ভাবছে সে তার আসল সন্তানও না। খুব বড় কথা সে এখন অ্যালজাইমারে ভুগছে। ওই এখানে আবিনকে জানায় যে সে তার জন্য উইটনেস হবে, এই কথাতে রাজি হচ্ছে। একটা প্রমিস করতে হবে যে লিয়াংকে সে যেন তার সাথে নিয়ে যায়, পুলিশের হেফাজতে নিয়ে গিয়ে একদম সেফ প্লেসে রাখে। একে দেখায় আবার আগুই এখানে লিয়াং এর কাছে এসে বলতে থাকলে থেকে সে তার যে জীবনের গল্পটা শুনেছে সেটা খুবই দুঃখজনক, বেদনা দেয়, কিন্তু তার গল্পটা আরো করুন। সে জন্ম থেকেই মাতা পিতা হারা, কাপল তাকে অ্যাডপ্ট করেছিল কিন্তু তারাও দুর্ঘটনায় মারা যাওয়ার থেকে সে ওয়েলফেয়ার কমিটিতেই বড় হয়েছে। কেন বাচ্চারা বড়রা তাকে বুলি করতে। একটা জিনিস ঠিক, সে মারামারি করতে শিখেছে, নিজেকে রক্ষা করতেও শিখেছে। এখানে লিয়াংকে বাঁচাবে, এটা একদম সঠিক কথা। এর বাঁচা মরার কোনোটা কিছু ম্যাটার করে না, লিয়াংকে এখানে বাঁচতেই হবে। এখানে টেবিলের উপর অনেকখানি টাকা রেখে তাকে তখনও একজন স্ট্রেঞ্জার ভাবতে থাকে সামান্য হাতে মরমপট্টির জন্য এতগুলো টাকা অনেক বেশি। এদিকে দেখা আগুই আবার চলে এসেছে, মেংকে সে সার্ভ করছে, মালিশ করে দিয়ে বডি পার্টস এমনভাবে প্রেস করে রেখে এখানে নড়তেও পারছে না। আগুই গম্ভীর স্বরে এখানে চ্যাংমেংয়ের কানে বলতে থাকটা জীবন অনেক বড় ভুল করেছে, লোকেদের সাথ দিয়েছে, ভুল কাজ করেছে। এই বৃদ্ধ মহিলাকে তারা যেন ছেড়ে দেয়, বলে পরের বার চ্যাংমেংয়ের খুব কষ্ট হবে, দ্বিতীয় সুযোগ সে আর দেবে না তাকে। মেং তখনই বলতে থাকে সে তার টাকায় খাটছে পড়তে। এইখানে ধমকা পেরে উঠতে গেলে তখনই আরো জোরে আগুই তার কোমরে প্রেস করে থাকে, যেই জায়গায় যেই নার্ভ পয়েন্টে সে প্রেস করে বাড়াবাড়ি করলে আহত হয়ে পক্ষাঘাত হয়ে যেতে পারে, সারা জীবনের মতো বিছানা থেকে উঠতে পারবে না। মেংয়ের লোকেরা আবার আগুয়ের উপর হামলা করতে এসে থাকা আখরোটের খোলা ছড়িয়ে দেয়, সে আবার বেধরক মার মেরে আগুয়ের লোকেদের তার উপর শুয়ে দেয়। মেং বলতে থাকে সে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। আগুই বলতে থাকে সে তাকে বলেছিল যে তারা দুই ভাই, তাকে একটা লাইফের জন্যই তাকে সার্ভ করতে হবে, সে করে দিয়েছে, এখন শেষ। পরে দেখায় সেখানে লিয়া এবং সেই বিদেশি আরো দুজন অ্যাসাসিন চলে এসে পর এখানে তাদের মধ্যে বেধরক মারামারি শুরু হয়ে যায়।
দুজনের মাঝখানে এখানে আগুই ডিফিট হয়ে যায়। চুলালা একজন মহিলাকে জলে ফেলে দিয়ে ইলেকট্রিক স্টিক জলে দিয়ে দেয় এবং সে শক খেয়ে জলে অজ্ঞান হয়ে যায়। পাতাচুল মহিলা বলতে থাকে এই সেই শক্তিশালী অন্ধ ব্যক্তির কথা বলছিল যে এত তাড়াতাড়ি ডিফিট হয়ে গেল। দেখায় আবিন এসে পুলিশ কুইনকে তো ঘটনা জানিয়ে দিয়েছে এবং এটাও জানিয়েছে যে আলি তোমাকে যেন সেফ প্লেসে রাখা আপনাদের বাড়ির অ্যাড্রেসও সে দিয়ে দিয়েছে, নাম্বার 1 হ্যাপি হোর্স স্ট্রিট। এখানে বসে অ্যালজাইমার পেশেন্ট লিয়াং ছোট ছেলে লিটিল জেলির বার্থ সার্টিফিকেট দেখ খেলা নিয়ে খেলছে, সে বাচ্চাদের মতো হয়ে গেছে। পুলিশ কুইন এখানে রাজি হয়েছে। অ্যাবিন এখানে আন্ডারকভার পুলিশ হিসেবে খুব ভালো কাজ করেছে। কিছুক্ষণের মধ্যে লিয়াংকে সেফ প্লেসে নিয়ে যাচ্ছে। আবার দেখায় লিয়াংকে সেফ প্লেসে নিয়ে যাওয়ার কথা থাকে পুরনো জিনিসপত্র মনে পড়তে থাকে। জেলের মধ্যে পুলিশ প্রহরীরা তার বাচ্চাকে তার কাছ থেকে নিয়ে যেতে চাইছে। আর বাচ্চা হয়তো চ্যাংমিং এর কাছে আছে। অ্যাড্রেসটা খানিক আগে অ্যাবিনের মুখ থেকে সে শুনেছে, তার মনে পড়ে যায়। সাথে পুলিশদের ধাক্কা দিয়ে সরিয়ে সে পুলিশের গাড়ি থেকে ড্রাইভ করে বেরিয়ে দেয়। পুলিশরা অনেক বলেও তাকে সামলাতে পারে না। দেখায় চ্যাংমিং তার অ্যাসাসিনদের বলছে চোখের সামনে যেন আগুইকে তারা শেষ করার মতোই লিয়া একটা বড় পলিথিনের ব্যাগের মধ্যে তাকে ভরে দিক থেকে এয়ার সাকশন করে তার দম বন্ধ করতে থাকে। উনি দেখায় এখানে চ্যাংমিং এর কাছে কল এসেছে। করলে বুঝতে পারে যে বৃদ্ধ মহিলা তাকে কল করে বলতে থাকে তার ছেলেকে ফেরত দিয়ে দিতে, নাহলে তাদের অবস্থা খারাপ হবে। এবং উত্তরে বলতে থাকে সে তার জন্য অপেক্ষা করছিল চলে আসতে। ওখানে দৃশ্যেই দেখায় যে থাকা গার্ডরা দুম দুম করে কাঁচের মধ্যে বাড়ি খায়। লিয়াং এখানে বাইরেই ছিল এবং সে তাদের গার্ডদের পিটিয়েছে। ঘরে ঢুকে সামনে দাঁড়িয়ে সে বলতে থাকে বা জেলে যেতে কোনোভাবে ভয় পায় না, তাই ভদ্রভাবে তার ছেলেকে যেন ফেরত দিয়ে দেয়। এবং অ্যাসাসিনদের ইশারা করলে এই মহিলার ওপর তারা একত্রে সবাই মারামারি শুরু করে দেয় ও সকলে মিলে এখানে তাকে ডিফিট করতে পারে না। এখানে এত লড়াইয়ের মাঝখানে মধ্যে থাকা বড় ঝাড়বাতিটা পড়ে যায়। ইলেকট্রিসিটি কাট হয়ে যাওয়ার জন্য অ্যাসাসিন বাইরে চলে যায়। লিয়াং এখানে ঘর থেকে না গিয়ে ছেলেকে পলিথিন থেকে বার করে তারপর দিয়ে অ্যাকুপাংচার জায়গায় প্রেস করে নিঃশ্বাস চালনা শুরু করে। সাথে সাথে হুঁশ ফিরে আসে। ওই হুঁশে এসে এখানে বলতে থাকে যে বৃদ্ধ মহিলা এখানে কি করছে, বিপদ, এখানে তার থাকা উচিত। লিয়াং এর আলঝাইমারের জন্য সে সব ভুলে গেছে আর সে বলতে থেকে শুনেছে তার ছোট্ট ছেলে লিটল জেলিকে এখানে ধরে রেখে থেকে সে যাবে না যতক্ষণ না সে খুঁজে পায়। তার ছোট ছেলেকে দেখে থাকে সে কি তাকে একটু তার কাছে নিয়ে যাবে। তখনই সেখানে তার উপর আক্রমণ করার জন্য চুলোলা সেই অ্যাসাসিন চলে আসে। এবারে আগুই তাকে মেরে জলের মধ্যে ফেলে ইলেকট্রিক স্টিক মধ্যে দিয়ে দেয়, যার দরুন সেই মেয়েটি শক খেতে থাকে। ওটা সে আগুইয়ের সাথে করেছিল সেরকমটাই সে ফিরিয়ে দেয়। সেখানে লিয়া চলে আসে আর চোখের মধ্যে কিছু স্প্রে দিয়ে দেয়। ক্ষণিকের জন্য তার দৃষ্টিশক্তি একেবারে বিপন্ন হয়ে যায়। মাঝখানে এসে লিয়া এবং অপর এক সিন মার ছেলেকে ডিফিট করে দেয়। এখানে বাঁচার জন্য দুজনের দিকে ক্রল করে এগোতে থাকে। এখানে অপর একজন অ্যাসাসিনকে বলতে পরিষ্কার সহকারে তাদের শেষ করতে হয়। খানারি না করে বড় দুটো কাপড় এনে তাদের বলে পেঁচিয়ে ধরে চাপ দিতে থাকে। আর ছেলের কাছে দুজনের কাছে পাঞ্চারের জন্য সেই পিন থাকার জন্য তারা সেটা বার করে তাদের দুজনকে ডিফিট করে দেয়। আবার এখানে পাতানো মার ছেলে কাছাকাছি চলে আসে, বলতে থাকে এখানে লিয়াং আগে কাজ করেছে তাই এইসব জায়গা বিষয়ে সে পরিচিত, সে যেন তার সাথে থাকে। তাকে তার কাঁধে ভর দিয়ে দাঁড় করিয়ে দেয়। পর আবার মার ছেলে মারামারি করে ডিফিট করতে থাকে তাদের দুই অ্যাসাসিনকে। তাকে আগুই নিজের পকেট থেকে আখরোটের খোলা ছড়িয়ে দেয় যাতে আওয়াজ শুনে সে বুঝতে পারে। পর আগুই এবার হাতড়ে রানা সেই বড় তলোয়ার যায় এবং দুজনে মিলে তারা একসাথবার করে দুদিকে ডিফিট করতে শুরু করে সেই অ্যাসাসিনদের। পরে লিয়াং একটা চেয়ারে বসে আর কিছুক্ষণ বাদে বলতে থাকে যে এখন তার চোখের দৃষ্টি সে দেখতে পাচ্ছে। সে তার আবার ছোট ছেলে লিটল জেলি ভাবতে থাকে। এখানে বলতে থাকে যে চ্যাংমিং এখনো এখানেই আছে, এখানে তার বাবার থেকেও বেশি মারছিলে, শেষ চেষ্টা করবি তাকে শেষ কর। ছোট ছেলে লিটল জেলি এখানে বেঁচে নেই, এটা তাকে মানতেই হবে। কথাটা শোনা মাত্রই লিয়াং এর ভীষণ রাগ হয়ে যায় এবং এখানে সে কুইকে একেবারে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে চলে যায় চ্যাংমিংকে খুঁজে বের করার জন্য। চ্যাংমিং ঘরের মধ্যে বড় বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। লিয়াং তাকে এদিক ওদিক শব্দ করে দৃষ্টিভ্রম তৈরি করছে। এদিক ওদিক গুলি খরচা করে যাচ্ছে বন্দুক চালিয়ে। পরে হঠাৎ সামনে এসে লিয়াং শুরু করে দেয় চ্যাংমিং এর সাথে মারামারি। তো মেরে ফেলার সময় উনি সেখানে আগুই এসে জোরে এখানে লিয়াংকে মা বলে ডেকে ওঠে। তারা শোনা মাত্রই লিয়াং শান্ত হয়ে যায়। এখানে বলতে থাকে তার ছেলেকে সে সারা জীবনও খেয়াল করতে পারেনি, মায়ের কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে পারেনি, সে এখন তাকে মা বলে কেন স্বীকার করছে। বলতে থাকে বেশিরভাগ সময় সে তার জেলে কাটিয়েছে, কিছু হারানোর পরও কিন্তু এখনো সে হার মেনে নেয়নি, এখনো পর্যন্ত সে লড়ে যাচ্ছে। একজন মানুষকে মা হিসেবে পেয়ে সে নিজেকে ধন্য মনে করবে। সে জন্মের পর থেকেই অনাথ আশ্রমে বড় হয়েছে, সারা জীবন সে লড়াই করে গেছে, মানুষ তাকে বুলি করে গেছে। এতদিন বাদে নাটক করতে সেই মিথ্যে ভাব বিবার মা আশ্রয়স্থল সবকিছু পেয়েছে। সব তো জীবনে যেন হঠাৎ করে সে একেবারে পেয়ে গেছে। জিনিসটা তার কাছে অনেকটা অস্বস্তিকর হয়ে পড়েছিল। প্রথমের দিকে তারা যখন ঘুরতে যেত বাজার, মা ছোট জেলিকে কথা দিয়েছিল যে কখনোই সে তার হাত ছেড়ে দেবেন, যেন চ্যাংমিংকে সে কোনোভাবে হত্যা না করে। দ্বিতীয়বার মা হারা কোনোভাবেই হতে চাইবে না। প্রথমবার এখানে মা বলে লিয়াংকে বলতে থাকবে সে যেন পুলিশকে ধরিয়ে দেখা দিচ্ছে, সে দ্বিতীয়বার আর কোনো ভুল পথে যাবে না, ভুল মানুষের জন্য কাজ করবে না, আর না কোনোদিন ভুল কাজ করবে। কোনো চ্যাংমিং গোটা থাকার জন্য তার পাশে থাকা বন্দুক তুলে আর ছেলেকে একসাথে খুন করতে গিয়ে এখানে চলে আসে এবং গুলি করে চ্যাংমিংকে থামিয়ে। বাকি সকল পুলিশ টিমরাও চলে এসে এটাকে সিজ করে দেয়।
এলাকার সব লোকেদের ধরে নেয় এবং ও শেষ পর্যন্ত ধরা পড়ে। একে দেখায় শেষ মুহূর্তে এখানে আগুয়ের থেকে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে তার জন্য তাকে অনেক কষ্ট পেতে হয়েছে। সে কোনোভাবেই চাইবে না যে জেলে গিয়ে সে অনেক কষ্ট পাক আর তার মতো এতকাল জেলে কাটা। বলতে থাকে যে তার বেশি শাস্তি হবে, সেখানে উইটনেস হয়ে গেছে, সাহায্য সহযোগিতা করছে। ছাড়া সে তো তার মায়ের কাছে লাও লিয়াং জিনচু ক্লিনিকে যাবতীয় জিনিসপত্র শিখেও রেখে থেকে বেরিয়ে সে একেবারে সৎভাবে মা ছেলে থাকবে। শেষবারের মতো আবার মনে করিয়ে দেয় আগুইকে যে সে যাই করুক কোনো ম্যাটার করে সৎভাবে থেকে সৎ মনে করে সৎ কাজ ভালোভাবে করলেই সব ঠিক থাকবে। এদিকে দেখায় গাড়িতে বসে আবি ডিএনএ টেস্টের রিপোর্ট ছিঁড়ে ফেলে দেয়, কারণ এখন জিনিসগুলো আর প্রয়োজন। দুটো অতৃপ্ত মানুষ শেষে আলাদা হয়েও আশ্রয়স্থল খুঁজে পেয়েছে, ওরা ভালো আছে, এর থেকে ভালো কি হতে পারে। দেখানো হয় আদালতে অর্থাৎ তার ভালো নাম গ্যারি কে আদালত উইটনেস হয়ে যাওয়ার জন্য বছরের শাস্তি শোনাকে দেখানো হতে থাকে। এসে হাংকে আসল সব ঘটনা বলতে থাকে। আলজাইমার রোগের জন্য সবকিছু আবার লিয়াং ভুলে গেছে, কিছু জিনিস কখনো কখনো মনে পড়ে। এখানে জানিয়ে দেয় হাংকে যে ওই কোনোভাবেই এখানে লিয়াং এর জৈবিক সন্তান না। হাংয়ের কি মনে হয় কথাটা কি তাকে জানানো? বলতে থাকে তারা অনেক দিনের সহকর্মী ছিল এবং তারা বেস্ট ফ্রেন্ড। কোনোভাবেই চায় না এই বয়সে এই অসুস্থতার মধ্যে এই দুঃখটা সে পাক। বর্তমান পরিস্থিতির কি বা আছে, মানুষদের জন্য এক স্ট্রেঞ্জারই ভালো। অনেক সময় জিজ্ঞেস করে আবিনকে সে কি এই কথাগুলো ওইকে বলেছিল। উত্তরে আবিন বলে হ্যাঁ সে বলেছে। সে বলে পুলিশরা যাই বলে না কেন সে কোনোভাবে কিছুতেই বিশ্বাস করে না, কারণ তারা মিথ্যেবাদী। এদিকে আবার দেখানো হতে থাকে আগে সে লিয়াংকে ওষুধ দিয়ে বলতে থাকছে যে এখন তার বয়স হয়ে গেছে, মধ্যে একটা বাজে রোগও সে বাঁধিয়েছে আর মা দুজনেই অদ্ভুত, একেবারে বিরক্ত করে মারছে। এখনো সব জানো এখন সে ভালো মেয়ের মতো ওষুধ খেয়ে এখন না তার ছেলে ফিরে আসছে, এখন সব দায়িত্ব তার ঘাড়েই থাকছে। এখানে ভালো মেয়ের মতো সব ওষুধ খেয়ে নেয়, হাঙের সব কথা শোনের মধ্যে একদিন করে মুছে মুছে ডে কাউন্ট করতে থাকে কতদিন বাদে তার ছেলে আবার ফিরে আসবে। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে যে আবিনের সাথে কথা বলছে আগুন। বলতে থাকে এখানে আগুয়ের জন্য এখানে পদোন্নতি হয়েছে, সে এখন সিনিয়র আন্ডার কভার। বলতে থাকে তাহলে কি আগুইকে সে সংগঠন এবং পরিচালন কোন কানারির বিষয় বলবে। এখানে বুঝে যায় যে আবিন তাকে এখানে আবার একটা কাজ দিচ্ছে জেলের ভেতরে। বলতে থাকে সেই 7 জন পরিণত, তাই বলতে থাকে হ্যাঁ আজ রাতের মধ্যেই তাদের বের করতে হবে, তারা অপেক্ষা করতে পারছেন। জানতে চায় আগুই থেকে সে কি এটা করবে। এখানে আগুই বলে সম্বোধন করলে জানিয়ে দেয় এখানে তার ব্যাচের মধ্যে ট্যাগে নামটা লেখা আছে, ভালো নাম হচ্ছে জিয়াও লিয়াং এন। এখানে সে তাকে নিজেকে লিটল জেলি হিসেবে ধরেই নিয়েছে। এভাবেই দুজন মা আর ছেলের গল্পটা এখানেই সুন্দরভাবে শেষ হয়। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।